কন্টিনিউড পৃষ্ঠা 365। সুবিমল মাটিতে পা ঠুকে ঠুকে বলল, এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছিস, এই জায়গাটা আগে কি ছিল বলতো? নদী ছিল। হরেন মিস্ত্রির বয়স 85। তার বাবা দেখেছে সেই নদী। তারও আগে এখানে সমুদ্র ছিল নিশ্চয়। এখান থেকে সমুদ্র মাত্র 30-32 মাইল দূরে। গোটা বাংলাদেশটাই তো সমুদ্রের চড়া। মাইরি, ভাবতে অদ্ভুত লাগে না? একদিন যেখানে নদী কিংবা সমুদ্র ছিল, এখন আমি সেখানে বাড়ি বানাচ্ছি। সব ব্যাপারটাই যেন মনে হয় ম্যাজিক। একটা ছোট পুকুরের মতন কাটানো হয়েছে, থরে থরে ইট সাজানো। টাল দিয়ে রাখা আছে সুরকি। সুরকির স্তূপে পা ডুবিয়ে দাঁড়ালাম। ছেলেবেলার মতন সুরকির মধ্যে হুটোপুটি করে খেলা করতে ইচ্ছে হয়। মিস্ত্রি খাটছে 8-10 জন। ছাতা মাথায় দিয়ে সুবিমল তদারক করছে তাদের। যদিও রোদ পড়ে এসেছে। খালের ধারে দাঁড়িয়ে হেমন্ত দেখছে কচুরিপানার স্লথ ভেসে যাওয়া। একটু বাদে হেমন্ত ফিরে এসে বলল, হ্যাঁ রে সুবিমল, এসব কেমন লাগে রে? কী সব? এই বিয়ে করা, বাড়ি বানানো। আমাদের তো এসবের অভিজ্ঞতা নেই। হঠাৎ একটা মেয়েকে জীবনের সঙ্গে জড়িয়ে ফেলা, তার প্রীতির জন্য বাড়ি বানাতে হয়। হঠাৎ একটা দুটো বাচ্চা জন্মে বিছানার ভাগ নিয়ে নেয়। এসব কীরকম লাগে? সুবিমল ভুরু কুঁচকে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমার মতে মেয়েদের বিয়ে করা উচিত, ছেলেদের বিয়ে করা উচিত না। আমি বললাম, তাহলে মেয়েদের বিয়েটা কি মেয়েতে মেয়েতে হবে? না, আনফর্চুনেটলি ছেলেরা ফাঁদে পা দিয়ে ফেলে, কিংবা মেয়েদের প্রতি সহানুভূতিবশত বিয়ে করে ফেলে। তারপর বন্দি জীবন। ভারত স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট, আর আমি পরাধীন হয়েছি 1959 সালের 17 জুলাই। কথা বলার সময় সুবিমলের সারা মুখে হাসি ছড়িয়ে থাকে সব সময়। এরকম আনন্দময় মানুষ আমাদের বন্ধুদের মধ্যে বিশেষ নেই। হেমন্ত বলল, তোর মতন সুখী পরাধীন মানুষ আমি আগে দেখিনি। না রে, তোরাই সুখী। স্বাধীনতার মতন কি সুখ আছে? যে মেয়েকে কিছু দিতে হয় না, তাকে আদর করায় কত বেশি আরাম বলতো। আসলে দেখ না, স্ত্রীর জন্য জমি কিনতে হয়, লাইফ ইন্স্যুরেন্স করতে হয়, দিনের অনেকগুলো ঘন্টা উৎসর্গ করে দিতে হয়। তা সত্ত্বেও তোর বাড়ি বানানোর এত উৎসাহ? মেয়েকে লোরেটোতে ঢোকাবার জন্য ঘোরাঘুরি করছিস? সুবিমল নিঃশব্দে হেসে বলল, এ পথ ভালোই লাগে রে। আসলে কি জানিস, মানুষ স্বাধীন থাকতে চায় না, কিংবা যখন সে পরাধীন থাকে তখন ছটফট করে স্বাধীনতার জন্য। আবার স্বাধীন হলেই চায় কোনো না কোনো আদর্শ অথবা কোনো না কোনো নেতার হাতে আগে যেমন ছিল ভগবান নিজের দায়িত্বটা তুলে দিতে। মাঝে মাঝে ঝগড়াঝাটি হলে অসহ্য লাগে বটে, কিন্তু বউ নামক একটা জিনিসের কাছে নিজের সব কিছু সঁপে দেওয়ার মধ্যে একটা বেশ মজাও আছে। হেমন্ত গভীরভাবে সুবিমলকে বলল, তুই এসব সুনীলকে ভালো করে বুঝিয়ে দে। পৃষ্ঠা 366। সুনীল শিগগিরই বিয়ে করছে। সুবিমল চমকে উঠে বলল, তাই নাকি? গলায় গেরো পড়ছিস তাহলে? এ হে 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 হে। সুনীলটাও গেঁজে গেল। বেশ ছিল ছেলেটা, মনের আনন্দে ঘুরে বেড়াতো। হঠাৎ তার এই দুর্মতি। মেয়েটা কে, আমি চিনি? হেমন্ত বলল, হ্যাঁ, 2-1 বার দেখেছিস। সুনীল তো সেই একটা বাচ্চা মেয়ে, যমুনা না কি নাম যেন, তাকে নিয়ে কিছুদিন খুব মেতে উঠেছিল। কোথায় গেল সেই মেয়েটা? অনেক দিন দেখিনি মনে হচ্ছে। সে ওকে পাত্তা দেয়নি। এর নাম হচ্ছে মনীষা। ও, আমাদের অরুণের বোন তো? খুব ইন্টারেস্টিং মেয়ে, তবে সুনীলের সঙ্গে একদম মানাবে না। মেয়েটার কোনো কুলকিনারা পাওয়া যায় না। কবে? আমি বললাম, আমি বিয়ে করছি না, বিয়ে করছে হেমন্ত, ওই মেয়েটিকেই। হেমন্ত আমার দিকে তাকিয়ে বলল, আবার চ্যাংড়ামি হচ্ছে? সুবিমল হাত তুলে বলল, দাঁড়া দাঁড়া, জমাটি ব্যাপার মনে হচ্ছে। মিস্ত্রিদের উদ্দেশ্যে সুবিমল বলল, মনসুর মিয়া, আজ তাহলে এই পর্যন্তই থাক। সিমেন্টের বস্তাগুলোর দিকে একটু নজর রেখো, চুরি না হয়ে যায়। হঠাৎ সুবিমল মনীষার কথা একদম ভুলে গিয়ে বাড়ির বিষয়ে কথা বলতে লাগলো। বাড়ি তৈরি করার সময় কেন নিজে দেখাশুনো করতে হয়, কিভাবে মালপত্র চুরি যায়, এইসব। তারপর মাথায় হাত বুলোতে বুলোতে বলল, মেয়েদের কথা সবসময় ভাবতে নেই, শরীর গরম হয়, আয়ু ক্ষয় হয়। এখন 2 ঘন্টা গ্যাপ দে, তারপর ওই মেয়েটা সম্পর্কে ফয়সালা করা যাবে। লাস্ট ট্রেন 11:15টায়। সুবিমল তবু আজ আমাদের ছাড়বে না। ওর ভাড়া বাড়িতে গিয়ে আমরা বসলাম। বারান্দার প্রায় নিচেই একটা পানা পুকুর, তার ওপারে অনেকখানি সুপুরি বাগান। সুবিমল বলল, দেখিস একটু বাদে সুপুরি গাছের মাথায় চাঁদ উঠবে। এখানকার চাঁদ একেবারে অন্যরকম, সাইজে অনেক বড়, রংটাও নীলচে ধরনের। বিশ্বাস হচ্ছে না?
দেখিস নিজের চোখে, এই যে হাওয়া খাচ্ছিস না, খাঁটি বে অফ বেঙ্গলের হাওয়া। হেমন্ত বলল, খাঁটি হাওয়া আমার সহ্য হয় না, একটু রাম টাম জোগাড় করতো। সুবিমল বলল, রাম বোধহয় পাওয়া যাবে না, তাড়ি খাবি? আমি খাই মাঝে মাঝে। হেমন্ত বলল, না ওসব আমার চলবে না, গ্রামে এলেই তাড়ি আর বিড়ি, আমার দ্বারা হবে না, সুনীল খেতে পারে। আমি বললাম, সুনীল বড় ভালো ছেলে, সে যাহা পায় তাহাই খায়। সুবিমল উঠে পড়ে বলল, দেখছি কি পাওয়া যায়। ইলেকট্রিক কানেকশান নেই, হ্যারিকেন জ্বলছে, বিশাল ঘরটায় আলো হয়েছে তাতে সামান্যই। আমি আর হেমন্ত পরস্পরের মুখ দেখতে পাচ্ছি না ভালো করে। আমি সিগারেট ধরিয়ে হেমন্তকে বললাম, তুই একবার বলেছিলি মনীষাকে আজ এখানে নিয়ে আসতে, যদি সত্যিই মনীষা আসতো তাহলে আজ রাত্রে এখানে থাকা হতো না। হেমন্ত ভুঁড়ি কুঁচকে বলল, মনীষাকে যদি জোর করতাম ও থেকে যেত না আমাদের সঙ্গে? কে জোর করতো, আমি না তুই? সেটা একটা কথা বটে, কিংবা ওকে হয়তো জোর করতেই হতো না, ও নিজেই রাজি হয়ে যেত। ও তো হইচই করতে খুব ভালোবাসে, আমরা তো খারাপ কিছু করছি না। কন্টিনিউড পৃষ্ঠা 366। তবু ও থাকতো না, ওর পরীক্ষা সামনেই। ও তাই তো, তুই মনীষার সব খবর রাখিস। একটুক্ষণ চুপ করে থেকে হেমন্ত বলল, সুনীল, সত্যি করে বল তো তুই কী চাস? আমি মনীষাকে বিয়ে করতে চাই না। তুই ওকে ভালোবাসিস না? পৃষ্ঠা 367। আমি ওকে কখনো ভালোবাসার কথা বলিনি, মুখে বলার দরকার নেই। মনীষাকে আমি কখনো চিঠি লিখিনি, সে কথা হচ্ছে না। শোন হেমন্ত, মনীষা যদি কখনো কাউকে বিয়ে না করতো তাহলেই আমি সবচেয়ে খুশি হতাম, কিন্তু তা সম্ভব নয়। উষাদি বিয়ে করেননি, ওর বাড়ির সবাই মনীষাকে চাপ দেবে। তাছাড়া মনীষা বিয়ে না করবেই বা কেন, এবং বিয়ে করলে তোকেই বিয়ে করা উচিত। কেন? হেমন্ত বুকে হাত দিয়ে বল, তুই মনীষাকে ভালোবাসিস না? হেমন্ত একটা দীর্ঘশ্বাস ফেললে, বললে, মিথ্যে কথা বলতে পারবো না, মনীষাকে ভালো না বেসে পারা যায় না, একটা দুর্লভ ধরনের মেয়ে, কিন্তু আমি ওকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। আমি বোধহয় ওর যোগ্য নই। বাজে কথা বলিস না। প্রথম কথা, তোর হৃদয় আছে, তাছাড়া তোর ভালো চাকরি, কলকাতা শহরে তোদের বাড়ি, মনীষার বাবারও পছন্দ হয়েছে তোকে। রাস্কেল, ওর বাবার পছন্দে কি আসে যায়, মনীষার মতামতটাই আসল। মনীষাও নিশ্চয়ই রাজি হবে। 90% মেয়েই বাবা মার কথায় রাজি হয়, আমি সেরকম চাই না। মনীষা সেরকম মেয়েও নয়। তুই একটা কথার উত্তর দে তো, মনীষা তোকে তুমি বলে, আমাকে আপনি বলে কেন? এটা কিছু নয়, আমি অনেক বেশি দিন ধরে ওদের বাড়ি যাই তো, আমাকে অনেক আগে থেকে চেনে, সেই তুলনায় তোকে তো খুব বেশি দিন দেখেনি, কিন্তু তোকে ও খুব পছন্দ করে। কাকদ্বীপের সেই পিকনিকের কথা মনে নেই? কাকদ্বীপের পিকনিকে মনীষা আর সুজয়া রান্না করছিল ডাকবাংলোর রান্নাঘরে। চৌকিদার রেঁধে দিতে পারতো, কিন্তু ওরা শখ করে গিয়েছিল। হেমন্ত খুব সর্দারি করছিল রান্নাঘরে গিয়ে, এটা ওটা মন্তব্য করছিল। সুজয়া আর মনীষা হেমন্তকে দিয়ে জল আনাচ্ছিল, পেঁয়াজ বাটাচ্ছিল। পেঁয়াজ বাটতে গিয়ে হেমন্ত কেঁদে কেটে অস্থির, হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল সুজয়া। মনীষা ঠাট্টার ছলে ওর হলুদ মাখা হাতে ছাপ দিয়ে দিয়েছিল হেমন্তর গালে। হেমন্ত ওস্তাদ ছেলে, চট করে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি এ দাগ মুছব না, এই কলঙ্কের ছাপ আমি শরীরে ধারণ করব, এই অবস্থাতেই কলকাতায় যাব। সত্যি সত্যি হেমন্ত গালে সেই হলুদ মাখা হাতের ছাপ নিয়ে ঘুরতে লাগলো। স্পষ্ট ছাপ পড়েছে, হলুদের দাগ উঠতে চায় না সহজে। হেমন্তর লজ্জা নেই, তাকে যে দেখছে সেই হাসছে। শেষ পর্যন্ত লজ্জায় পড়ল মনীষা। ও নিজেই বারবার অনুরোধ করতে লাগলো, এই ধুয়ে ফেলুন প্লিজ, ধুয়ে ফেলুন। আর কখনো দেব না। হেমন্ত কিছুতেই ধোবে না। বিকেলবেলা বাড়ি ফেরার সময় সেই অবস্থান নিয়েই যখন হেমন্ত গাড়িতে উঠছে, তখন মনীষা ওর হাত টেনে ধরে বলেছিল, এই কি হচ্ছে কি, এবার ধুয়ে ফেলুন। হেমন্ত বলেছিল, আমি কিছুতেই ধোবো না, যদি তুমি ধুয়ে দাও তাহলে রাজি আছি। নিজে সাবান মাখিয়ে হেমন্তর গাল থেকে সেই দাগ মুছে দিয়েছিল মনীষা। অবশ্য হেমন্তর চোখে সাবানের ছিটে লাগিয়ে দিয়েছিল ইচ্ছে করে। হেমন্ত মুচকি হেসে বলল, হ্যাঁ মনে আছে, আমার গালে এখনও যেন মনীষার হাতের ছোঁয়া লেগে আছে। আমার মনে পড়ল অন্য একটা কথা। হেমন্ত যখন ওদের সঙ্গে রান্নাঘরে, আমরা তখন অন্য একটা ঘরে তাস খেলছিলাম। হেমন্ত তাস খেলা পছন্দ করে না, হাসি ঠাট্টা নিয়ে সময় কাটাতে ভালোবাসে হেমন্ত। গম্ভীর হয়ে তাস খেলায় ও আনন্দ পায় না। পৃষ্ঠা 368। ব্রিজ খেলা হচ্ছিল। সেদিন খুব হাঁটছিলাম আমি। একবার মনীষা ঢুকলো সেই ঘরে।
মনীষা নিজেও ব্রিজ খেলা জানে। পয়েন্টস লেখা কাগজটা দেখে আমাকে বলল, এ মা, তোমরা হারছো? তাসে হারলেই আমার মুখটা থমথমে হয়ে যায়। আমি কোনো উত্তর দিলাম না। মনীষা আমার পাশে বসে পড়ে বলল, ইস, হেরে হেরে মেজাজ খারাপ হয়ে গেছে, দাঁড়াও আমি তোমাকে জিতিয়ে দিচ্ছি। আমি মনীষাকে প্রায় একটা ধমক দিয়েই বললাম, এই এখন বিরক্ত করো না, এইবারটা না জিতলে মান সম্মান থাকবে না। মনীষা বলল, আমায় বিশ্বাস হচ্ছে না? দেখো তোমায় জিতিয়ে দিতে পারি কি না। আমি পাশে থাকলেই তুমি জিতবে। সেবার তাস বিলি করা হয়েছে, আমার তাসগুলো আমি তখনও তুলিনি। মনীষা সেগুলো ছুঁয়ে দিয়ে বলল, এবার তুলে দেখো কীরকম তাস পেয়েছো। সেবার আমি 4 না ট্রাম্পস ডেকে রিডাবলের খেলা করছিলাম। খেলার মোড় ঘুরে গিয়েছিল সেবার থেকে। মনীষা একটু পরেই উঠে গেল আমার পাশ থেকে। যাওয়ার সময় আমার পিঠে একটা ছোট্ট কিল মেরে বলে গেল, দেখলে আমি তোমায় জিতিয়ে দিতে পারি কি না। সুবিমল ফিরে এসে বলল, কিরে তোরা এমন ঘুম মেরে বসে আছিস কেন? সত্যি সেই আধো অন্ধকার ঘরে হেমন্ত আর আমি বেশ কিছুক্ষণ কোনো কথা বলিনি। সিগারেট টানছিলাম নিঃশব্দে। বোধহয় আমরা দুজনেই স্বপ্ন দেখছিলাম মনীষাকে। মাছ ভাজা আর 1 বোতল ব্র্যান্ডি এনেছে সুবিমল। সেগুলো নামিয়ে রেখে বলল, দোকানদারকে বলে এসেছি আরও মাছ ভাজা দিয়ে যাচ্ছে। এখানকার দোকানে এত ভালো মাছ ভাজা পাওয়া যায় নাকি? না না, বাজার থেকে মাছ কিনে একটা দোকানে ভাজিয়ে নিলাম। টাটকা ভেরির মাছ, এরকম স্বাদ কলকাতার মাছে পাবি না। হেমন্ত বলল, তুই এখানে বাড়ি বানাচ্ছিস বলে এরকম জায়গা আর পৃথিবীতে কোথাও নেই মনে হচ্ছে। যাকগে, মাছগুলো সত্যিই ভালো। 8 বোতল ব্র্যান্ডি ফুরিয়ে গেল খুব তাড়াতাড়ি। তারপর সুবিমল বলল, এবার বল, মেয়েটাকে নিয়ে তোদের প্রবলেম কি? আমি বললাম, কোনো প্রবলেম নেই, হেমন্ত ওকে বিয়ে করবে। অসম্ভব। কেন অসম্ভব কেন? আমি বিয়ে টিয়েই করবো না, বেশ আছি। তাছাড়া মনীষা সুনীলেরই প্রাপ্য। বাজে কথা বলিস না হেমন্ত, তুই ভালোভাবেই জানিস মনীষাকে আমি পেতে পারি না, পেতে চাই না। আমি মনীষার ব্যর্থ প্রেমিকও নই। হেমন্ত, তুই ওর যোগ্য। সুবিমল বলল, এ কি ভাই, তোরা কি একজন আরেকজনের ওপর গছিয়ে দেবার চেষ্টা করছিস নাকি? হেমন্ত বলল, ধ্যাত ইডিয়েট, তুই ভালো করে মনীষাকে চিনিস না। মনীষার মতন মেয়েকে বিয়ে করতে পারলে আমি ধন্য হয়ে যেতাম, কিন্তু তা সম্ভব নয়। সুবিমল বলল, তোরা একটা মেয়েকে বড্ড বেশি গুরুত্ব দিচ্ছিস। বিয়ের আগে মেয়েদের একটু দেবী টেবি মনে হয়, বিয়ের পর দেখবি মাইরি সব এক, সেই শাড়ি গয়না, বাপের বাড়ি যাবার বায়না। তুই মনীষাকে চিনিস না। আচ্ছা ঠিক আছে, আমি বিচার করে দিচ্ছি। সুনীল, তুই আগে বল, তুই কেন মেয়েটাকে বিয়ে করতে চাস না? আমি মাছের কাঁটা মুখ থেকে বার করে ফেলে দিলাম, চুমুক দিলাম ব্র্যান্ডির গেলাসে। পৃষ্ঠা 369। তারপর বললাম, এর দুরকম কারণ আছে। প্রথম কারণটা তোকে বলবো না, তুই বুঝতে পারবি না, কিংবা আমি না বললেও তুই বুঝতে পারবি। দ্বিতীয় কারণটা বলছি। মনীষা বেশ অবস্থাপন্ন ফ্যামিলির মেয়ে। ওর বাবা ওর জন্য একটা যোগ্য পাত্র চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই তুলনায় আমি কি? একটু কবিতা লিখি, মামুলি চাকরি করি, আমাদের বাড়িতে এক্সট্রা ঘর পর্যন্ত নেই। তুই ভেবে দেখ হেমন্তই ওর ঠিক যোগ্য কিনা। সুবিমল সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শুনল। খানিকক্ষণ কি যেন চিন্তা করলো। তারপর অপ্রত্যাশিতভাবে বলল, তুই তাহলে ডগ ইন দ্য ম্যানজার হয়ে আছিস কেন? তুই মনীষাদের বাড়ি যাওয়া বন্ধ করে দে। তারপর হেমন্ত যদি পারে, মানে তখন ব্যাপারটা অনেকখানি ইজি হয়ে যাবে। সুবিমলের মুখে ডগ ইন দ্য ম্যানজার কথাটা শুনে আমার আঘাত লেগেছিল। এ ধরনের তুলনা ঠিক সম্মানজনক নয়। তবে ওই কথাটা শুনেই আমার প্রথম মনে হয়েছিল আমি এই কাহিনীর ভিলেন। মনীষার সঙ্গে আমি যদি ভালোবাসার খেলা না খেলতাম, তাহলে হেমন্তর সঙ্গে ওর অনায়াসেই চমৎকার মিল হতে পারত। হেমন্তর দিক থেকে অন্তত কোনো দ্বিধা থাকতো না। কিন্তু আমিই বা কী করব? মনীষাকে না চিনলে আমার জীবনটা অন্য রকম হয়ে যেত। আমি বোধহয় তাহলে অফিসে ঘুষ নিতাম, চাকরির উন্নতির জন্য মন দিতাম, আমার অধঃপতনের পথ সরল হয়ে যেত। হেমন্ত সুবিমলকে বলল, তুই চুপ কর, কিছু বুঝবি না। মনীষা যদি একটু সাধারণ মেয়ে হতো তাহলে কোনো সমস্যাই থাকতো না। এমনকি মনীষা আমাদের দুজনের একজনকেও ভালোবাসত কি না তাও জানি না। সবটাই হয়তো আমাদের মন গড়া। আমি বললাম, একটা জিনিস মন গড়া নয়, মনীষার বাবা তোকে ডেকে বিয়ের কথা বলেছেন। হেমন্ত হঠাৎ রেগে গেল। নেশার ঝোঁকে আমাকে একটা থাপ্পড় মেরে বলল, শালা ফের ওই কথা? আমি কারোর বাবার কথা শুনে বিয়ে করব? আমি আমার নিজের বাবা মার কথাই শুনি না, আর একটা মেয়ের বাবা মার কথা শুনবো? আমি বললাম, হেমন্ত, বড্ড জোরে লেগেছে আমার। জোরে লেগেছে? তোকে আবার মারবো? মারবই তো। মনীষা আমার কেউ নয়, মনীষা তোর। কথা বললে তোকেও আমি মারবো। আমি ঝুঁকে বেশ শব্দ করে একটা চড় ঝাড়লাম হেমন্তকে।
সুবিমল আঁতকে উঠে বলল, এই তোরা কি শুরু করলি রে, একটা মেয়ের জন্য মারামারি? হেমন্ত হঠাৎ হো হো করে হেসে উঠল। সুবিমলের থুতনি ধরে বলল, তুই বুঝবি না আমরা কেন মারামারি করছি, তুই বুঝবি না, বড় কষ্ট রে সুবিমল। সুবিমল বলল, একটা মেয়ের জন্য দুই বন্ধু মারামারি করতে পারে কিংবা হাসতে পারে, এটা অনেক দিন ভুলে গিয়েছিলাম। আমার মনে হতো সব মেয়েই মেয়ে, শুধু কারো স্বাস্থ্য ভালো আর কারো স্বাস্থ্য খারাপ, এইটুকুই যা তফাৎ। বিয়ে করলে বোধহয় এইরকমই মনে হয়। আমার মনে পড়ল মনীষা স্বপ্নের মধ্যে বলেছিল, বিয়ের পর সব কিছুই কীরকম অভ্যাস হয়ে যায়, এর নামই কি ভালোবাসা? সুবিমল বিষণ্ণভাবে বলল, আমি বিয়ে করে তোদের থেকে আলাদা হয়ে গেছি না রে, আমাকে তোরা আর দলে নিবি না? হেমন্ত সে কথা গ্রাহ্য করল না। আমার পা দুটো চেপে ধরে কান্না কান্না গলায় বলল, সুনীল, মনীষাকে অন্য কোথাও যেতে দিস না, মনীষাকে অন্য কেউ নিয়ে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না, ও অন্তত আমাদের মধ্যেই থাক। মনীষাকে তোরই পাওয়া উচিত। হঠাৎ একটা দারুণ মিথ্যে কথা বলার ঝোঁক এসে গেল আমার মধ্যে। কিছুতেই নিজেকে সামলাতে পারলুম না। আমি শুকনো মুখ করে বললুম, তাহলে শোন, তোকে সত্যি কথাটা বলি, আমি মনীষাকে বিয়ে করতে চেয়েছিলাম, মনীষা রাজি হয়নি, মনীষা আমাকে চায় না, আমি আগেই জেনে গেছি। পৃষ্ঠা 370। আমার কখনো খুব কঠিন অসুখ হয়নি, কিন্তু একবার আমি মৃত্যুকে খুব কাছাকাছি দেখেছিলাম। বছর 6 আগে কলকাতা থেকে মাইল 25 দূরে একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের নামটা ভুলে গেছি, তবে সেখানে একটা মস্ত বড় দিঘি আছে, যার নাম সেন দিঘি। লোকে বলে রাজা লক্ষণ সেনের আমলে নাকি দিঘিটা কাটানো হয়েছিল। গ্রামের কয়েকটি ছেলে বলল, ওই দিঘি কেউ এপার ওপার করতে পারে না, কি যেন একটা অলৌকিক গল্প আছে সে সম্বন্ধে। এই সব কথা শুনলেই চ্যালেঞ্জ করতে ইচ্ছে করে। বন্ধুদের কথায় গ্যাস খেয়ে আমি বললাম, আমি এপার ওপার করবো, কি দেবে বলো? আমার জন্ম পূর্ববঙ্গে, সাঁতার শিখেছি সহজভাবে, অনেক দিন অভ্যাস নেই, কিন্তু সাঁতার কেউ কখনো ভোলে না। আমি স্পিড তুলতে পারবো না, কিন্তু যথেষ্ট সময় পেলে আস্তে আস্তে সাঁতরে যাওয়া কি আর শক্ত। মাঝে মাঝে হাত পা ছেড়ে চিত হয়ে ভেসে থাকলেই হবে। যাবার সময় ঠিকই চলে গেলাম। দিঘিটার পাড়ে দাঁড়িয়ে যত বড় মনে হয়, আসলে তার চেয়েও বড়, জল বেশি ভারী। বন্ধুরা পাড়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। হাততালির নেশায় মানুষ অনেক কিছুই করতে পারে, যদিও পুকুরের মাঝামাঝি এলে পাড়ের আওয়াজ কিছুই শোনা যায় না। যাই হোক, পার হয়ে ওপারে পৌঁছলাম। সেখানে ঘাটের সিঁড়িতে বসে রইলাম কিছুক্ষণ। বুকের মধ্যে হাঁসফাঁস করছে। বহুদিন অনভ্যাসে দম নেই। ওপারে বন্ধুদের চেহারা ছোট ছোট দেখাচ্ছে। এ পার জনশূন্য একটা ভাঙা শিব মন্দির। একটা কুবো পাখি অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে একটানা। ঘাটের সিঁড়িতে বসে বিশ্রাম নিতে নিতে খুব মনে হতে লাগলো, আর সাঁতরে ফিরে গিয়ে লাভ নেই, এবার পার দিয়ে হেঁটে যাই। হাত পাগুলো অবশ লাগছে, কিন্তু বাজিতে হেরে যাবার ব্যাপারটা মনে হতেই আবার অনেক যুক্তি এসে যায়। আস্তে আস্তে চিৎ সাঁতার কাটলে দম বেশি লাগবে না। ফেরার সময় আরও আস্তে আস্তে যাব। ওপার থেকে একজন কেউ নাম ধরে ডাকতেই আমি আবার জলে ঝাঁপিয়ে পড়লাম। ফেরার পথ সবসময়ই দীর্ঘতর হয়। তাছাড়া এবার জলে নেমেই মনে হলো, আমি কি নির্বোধ, সামান্য বাজির জন্য শরীরকে এরকম কষ্ট দিচ্ছি। বহুদিন অনভ্যাসের ফলে হাত পা আড়ষ্ট হয়ে আসছে। খানিকটা এসে খুব ইচ্ছে করতে লাগলো ফিরে যাই, হার স্বীকার করি। কিন্তু তখন ফিরতে গেলে বেশি সময় লাগবে না পৌঁছতে, সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় না। মনে হয় মাঝখানে এসে গেছি, দুদিকেই সমান দূর। সেই সময় নিজেকে কি ভীষণ একা লাগলো। ক্লান্ত হয়ে চিৎ সাঁতার কাটছিলাম, চোখের সামনে শুধু আকাশ। বহুদিন এরকম আকাশ দেখিনি। এখন কেউ আমাকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে না। এত বড় একটা দিঘির মাঝখানে আমি একা। মুখ ফিরিয়ে দেখলাম দূরে বন্ধুবান্ধবরা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত। আমার দিকে কারোর নজর নেই। সেই মুহূর্তে সেনদিঘি সম্পর্কে প্রবাদ সত্য হয়ে ওঠার উপক্রম হলো। আমি দম ফুরোবার ভয় করছিলাম, কিন্তু আমার হাতে পায়ে খিল ধরে গেল। বাঁ দিকে পা ও হাত পক্ষাঘাতে পঙ্গু হয়ে যাবার মতন, আর নাড়াতে পারছি না। দিঘির অতল আমাকে টানছে, আমি ডুবে যাচ্ছি। চিৎকার করে উঠেছিলাম, অবিনাশ, অবিনাশ, আমাকে বাঁচা। কেউ শুনতে পায়নি আমার চিৎকার, কিংবা হয়তো আমার গলা দিয়ে কোনো স্বরই বেরোয়নি। আস্তে আস্তে ডুবে যেতে যেতে আমি বুঝতে পারলাম মৃত্যু খুব কাছে। মৃত্যুর চেহারা নীল রঙা জলের মতন, রাশি রাশি স্তব্ধ নীল জল। ভুল, রাশি রাশি স্তব্ধ নীল জল আমাকে ঘিরে ধরেছে। কি অসম্ভব জোরে চিৎকার করার ইচ্ছে হয় তখন, অথচ উপায় নেই।
হাত পা ছুটতে ইচ্ছে হয়, অথচ আমি শৃঙ্খলিত মানুষের মতন বন্দি। কি সাংঘাতিক অসহায় একাকিত্ব! বলাই বাহুল্য, সেবার আমি মরিনি। এই লেখা তো আমি ভূত হয়ে লিখছি না। বেশিরভাগ মৃত্যুই যেমন দুর্ঘটনা, বেঁচে ওঠাও সেই রকম। দিঘিটা খুব বেশি গভীর ছিল না, 2-2.5 মানুষ হবে। ডুবে গিয়ে তলার মাটিতে পা ঠেকানো মাত্র আমার হাত পায়ের খিল ছেড়ে যায়। প্রাণপণ শক্তিতে আমি আবার ঠেলে ওপরে উঠেছিলাম। তারপর বাকি অংশটা সাঁতরে গেছি অবিশ্বাস্য অল্প সময়ে। বাঘের তাড়া খেয়ে হরিণ যত জোরে ছোটে। পৃষ্ঠা 371। ফিরে যাবার পর বন্ধুরা কেউ আমার কথায় বিশ্বাস করেনি। ভেবেছিল আমার কৃতিত্বকে আমি বেশি করে রোমাঞ্চকর করে তুলছি। কিন্তু রাশি রাশি নীল জল মৃত্যুর মতন আমাকে ঘিরে ধরেছে। এই দৃশ্যটা আমি ভুলতে পারি না। জীবনের নানা সংকট সময়ে এই দৃশ্যটা ফিরে আসে। টের পাই অসহায় একাকিত্ব। সন্ধ্যাবেলা চৌরঙ্গি দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। আমার প্যান্ট শার্ট ফর্সা, আমার পকেটে 20-25টা টাকা আছে। চতুর্দিকে অসংখ্য মানুষ, সিনেমা হলে উজ্জ্বল আলো, কত দোকানের হাতছানি। কিন্তু পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষের মতন আমি হেঁটে যাই। আমার চারপাশে মৃত্যুর নীল জলরাশি। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। নিজেই এক এক সময় বুঝতে পারি এটা আমার মন গড়া দুঃখ। দুঃখ নিয়ে বিলাসিতা যাকে বলে। কেউ অভিযোগ করলে আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু পৃথিবীর কোন সুখ বা কোন দুঃখটা মন গড়া নয়? এমনকি খেতে না পাওয়ার দুঃখও মন গড়া। লক্ষ্মণঝোলায় আমি একজন সন্ন্যাসীকে দেখেছিলাম, সারাদিনে যার খাদ্য মাত্র একখানা রুটি ও 2টি ঢেঁড়স সেদ্ধ এবং 4-5 কমণ্ডলু ভর্তি জল। দিনের পর দিন তাকে ওই খাবার খেয়ে বেঁচে থাকতে দেখেছি। উনি বলতেন উনি নাকি জল থেকেই সমস্ত খাদ্যগুণ পেয়ে যান। ক্যালোরি ও ফুড ভ্যালুর সমস্ত তত্ত্বকে অগ্রাহ্য করে সেই সাধুজি এক মন গড়া ভগবানকে নিয়ে বেশ আনন্দে আছেন। পৃথিবীর সমস্ত গরিব লোক মাত্র একখানা রুটি ও ঢেঁড়স সেদ্ধ খেয়ে বেঁচে থাকতে পারে একথা বলা আমার উদ্দেশ্য নয়, কেননা আমি নিজেও তা পারি না। কিন্তু আমি নিশ্চিতভাবে জানি পৃথিবীর অনেক সুখের মতন অনেক বাস্তব দুঃখও মন গড়া। চৌরঙ্গি ছেড়ে আমি ময়দান দিয়ে হাঁটতে লাগলাম। অন্ধকার হয়ে এসেছে। সিগারেটের পর সিগারেট শেষ করে যাচ্ছি অন্যমনস্কভাবে। হঠাৎ এখানে আমার চেনাশোনা কেউ আমাকে দেখলে অবাক হবে। আমি আড্ডা ও হইহল্লায় থাকার মানুষ। আমি একলা একলা ময়দানে ঘুরছি। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানসিক একাকিত্বের সঙ্গে সমতা রাখার জন্যই আমার এই শারীরিক একাকিত্ব। আমি সিদ্ধান্ত নিতে পারি না। আমি মনীষাকে ভালোবাসি, অথচ তাকে কখনো নিজের করে চাইনি। এর কোনো মানে হয়? আমি মনীষাকে সব সময় খুঁজছি, অথচ বউবাজারের মোড়ে তাকে দেখেও চোখ ফিরিয়ে নিয়েছিলাম। কী এর রহস্য? আমি নিজেই আমার নিজের ব্যবহারের মর্ম বুঝি না। অন্য মানুষের চরিত্র আমি কি করে বুঝব? আমি লেখক না কচু? আমি কিছু জানি না। একা একা বিনা উদ্দেশ্যে এরকমভাবে তো আমার ময়দানে ঘুরে বেড়ানোর কথা নয়। ধরা যাক এই বিশাল অন্ধকার ময়দানে কোথাও একটা সূঁচ পড়ে আছে। আমাকে সেটা খুঁজে বার করতে হবে। এক টুকরো নতুন সাদা কাপড়ের ওপর পেন্সিল দিয়ে গোলাপ ফুল আঁকা। মাটিতে পা ছড়িয়ে মনীষা সেলাই করতে বসেছে। সূঁচ ও সুতোর দিকে দারুণ মনোযোগ। বিছানায় শুয়ে গল্পের বই পড়ছে সুজয়া। এই অরুণ কোথায়? অনেকক্ষণ ডাকাডাকি করছি, শুনতে পাচ্ছ না? ধর্মর করে উঠে বসলো সুজয়া। আমাকে দেখে বলল, ও তো ফেরেনি এখনো? ফেরেনি? 7টার সময় ওর বাড়িতে থাকার কথা, এক জায়গায় যাওয়ার কথা আছে। আমাকে তো কিছু বলেনি, ভুলেই গেছে বোধহয়। ইস, অরুণটা এমন জ্বালাতন করে। মনীষা মুখ তুলে বলল, এত ছটফট করছো কেন? কোথায় যাওয়ার কথা আছে? জাহাজে। জাহাজে মানে? পোর্ট কমিশনার্সের একটা জাহাজের চিফ ইঞ্জিনিয়ার আমাদের বন্ধু, সে আজ আমাদের নেমন্তন্ন করেছে। অরুণকে 7টার সময় বাড়ি থেকে তুলে নেবার কথা। সুজয়া বলল, আপনারা জাহাজে উঠবেন? আমরা বুঝি সেখানে যেতে পারি না? পৃষ্ঠা 372। না, জাহাজে মেয়েরা যায় না। কেন, মেয়েরা কী দোষ করলো তা জানি না। মোট কথা আমার বন্ধু মেয়েদের নিয়ে যাবার কথা বলেনি। আপনারা কি জিজ্ঞেস করেছিলেন আমাদের কথা? করেননি। এসব প্রোগ্রামের সময় আমাদের কথা মনেই থাকে না। তোমরা জাহাজে গিয়ে কি করবে? আমরা সেখানে একটু বিলিতি হুইস্কি টুইস্কি খাবো, হইচই করব। বাহ, আপনারা জাহাজে গিয়ে হইচই করবেন আর আমরা বাড়িতে বসে থাকবো? কেন, আমরা বুঝি হইচই করতে পারি না? আচ্ছা, না হয় আরেকদিন বলে দেখব। অরুণটাকে নিয়ে তো মহা মুশকিল হলো। মনীষা আবার সেলাইয়ে মনোযোগী হলো। ফের মুখ তুলে বলল, একটু বসো, দাদা হয়তো এসে পড়বে। বসবো কি? নিচে ট্যাক্সিতে আরও 2জন ওয়েট করছে। কে? তাদেরও এসে বসতে বলো। তোমরা তাদের চেনো না, তাহলে ওদের চলে যেতে বলে দাও।
না, আমিও ওদের সঙ্গে চলে যাব। 7:30টার মধ্যে না পৌঁছলে দাদা যদি না আসে তাহলে দাদাকে ফেলেই চলে যাবে। অরুণের যদি এত ভুলো মন হয় তাহলে আমি কি করতে পারি? তুমি যেও না। মনীষার কথা আমি থমকে গেলাম। মনীষা তো কখনো এরকমভাবে বলে না। আমি মনীষার চোখের দিকে তাকালাম। মনীষাও সোজা আমার দিকে চেয়ে আছে। আর একবার বলল, তুমি যেও না। জাহাজের প্রোগ্রামটার ব্যাপারে আমার খুবই উৎসাহ ছিল। কে যেন তাতে ঠান্ডা জল ঢেলে দিল। সুজয়া বলল, সত্যি আমাদের বাদ দিয়ে আপনারা যাবেন এর কোনো মানে হয় না। আমি কখনো কোনো জাহাজের ভেতরে ঢুকিনি। আমার ভীষণ দেখতে ইচ্ছে করে। আর একদিন ব্যবস্থা করুন, আমরা সবাই মিলে একসঙ্গে যাব। অরুণ এখনও ফিরল না কেন? অফিস থেকে আর কোথাও গেছে নাকি? কি জানি, আমাকে কি আর সব কথা বলে? মনীষা আবার মুখ নিচু করে সেলাই করছে। ও যেন ভালো করেই জানে ওর যেও না শুনে আমি কিছুতেই যাব না। সেই জন্যই আমি নকল আগ্রহ দেখিয়ে বললাম, না ভাই, কথা দেওয়া আছে, আজ আমি যাই। আর একদিন না হয় তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। মনীষা মুখ না তুলেই বলল, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। আমি ওকে এক ধমক দিয়ে বললাম, ভালো হবে না মানে? অরুণ দেরি করছে বলে কি আমি যাব না? নিশ্চয়ই যাব। ঠিক আছে, তুমি গিয়ে দেখো। সুজয়া হাসতে লাগলো। আমি বললাম, ঠিক আছে, আমিও আজ তোমাদের মজা দেখাচ্ছি। ভুল, আমিও আজ তোমাদের মজা দেখাচ্ছি। ট্যাক্সিতে অপেক্ষমান বন্ধুদের বুঝিয়ে সুঝিয়ে ছেড়ে দিলাম। ওপরে ফিরে এসে আফসোসের সুরে বললাম, আজ অরুণের জন্য আমার প্রোগ্রামটা নষ্ট হলো। জাহাজে ওরা ডিউটি ফ্রি জিনিস পায়। সুজয়া বলল, বসুন, আপনাকে ফিশ ফ্রাই খাওয়াচ্ছি। আপনারা বাইরে বাইরে প্রোগ্রাম করবেন, আমাদের কি করে সময় কাটে বলুন তো? আপনার বন্ধু তো আজকাল একদিনও সন্ধ্যার পর বাড়ি ফেরে না, সব আড্ডা বাইরে বাইরে। বাড়িতে আর যেন ফিরতে ইচ্ছেই করে না। সে কি, তুমি বাড়িতে একলা একলা থাকো? বিয়ের 2-1 বছর পর সব ছেলেরাই এরকম হয়ে যায়। মনীষা মনোযোগ দিয়ে সেলাই করছে। আমাকে বলল তুমি যেও না, অথচ এখন আমার দিকে ভ্রুক্ষেপ নেই। পৃষ্ঠা 373। আমি ধমক দিয়ে বললাম, এই মনীষা, তুমি রাত্রিবেলা সেলাই করছো কেন? চোখ খারাপ হয় ওতে। কাল আমার এক বন্ধুর জন্মদিন, তাকে দিতে হবে। আমি জানি মনীষা কোনো বিয়ে, অন্নপ্রাশন বা জন্মদিনের নেমন্তন্নে সাধারণত কেনা জিনিস উপহার দেয় না, নিজের হাতে কিছু বানিয়ে দেয়। সেই জন্য ওর উপহারের মধ্যে একটা ব্যক্তিগত স্পর্শ থাকে। তা হোক, কাল সকালে সেলাই করো, রাত্রে না। কাল সকালে শেষ হবে না। সুজয়া বলল, পরশু হেমন্তদা আমাদের একটা সিনেমা দেখালেন, নাইট অফ দ্য ইগুয়ানা। আরেকটি মেয়ে ছিল ওর সঙ্গে। আপনি বইটা দেখেছেন? আমি বললাম, হেমন্তটা পাজি আছে তো, আমাকে বলেনি। আপনাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। মনীষা, তুমি গিয়েছিলে? সুজয়া উত্তর দিল, না, মধুবন যায়নি, ওর কয়েকজন বন্ধু এসেছিল। আজ আপনি একটা সিনেমা দেখান না নাইট শোতে। আজ? অরুণের তো এখনও পাত্তাই নেই। সুজয়া দুষ্টুমি করে বলল, ও থাক না, চলুন আমি, আপনি আর মধুবন চলে যাই। ও এসে দেখবে ঘরে তালাবন্ধ। আমি জিজ্ঞেস করলাম, কেন তালাবন্ধ থাকবে কেন? বাড়িতে আর কেউ নেই? না, বাড়িতে কেউ নেই, সবাই সোনারপুর গেছেন, কাল ফিরবেন। সোনারপুরে অরুণদের একটা বাড়ি আছে, ওর বাবা মা সেখানে যান মাঝে মাঝে। সুজয়া অভিযোগ করে বলল, দেখুন না, আজ বাড়ি ফাঁকা, তবু ওর বাড়ি ফেরার নাম নেই। আজ ওর শাস্তি পাওয়া উচিত। চলুন আমরাও বেরিয়ে পড়ি। ঠিক আছে, চলো, তৈরি হয়ে নাও। এই মনীষা, ওঠো। ভ্যাট, এইরকমভাবে যাওয়া যায় নাকি দাদাকে না বলে? সুজয়া জোর দিয়ে বলল, কি হয়েছে তাতে? তোমার দাদা একদিন বুঝুক। রোজ কোথায় তাস খেলতে যায়, 10টা-11টায় ফেরে। আমি বললাম, পুরুষ মানুষের বেশি সময় বাড়িতে থাকা ভালো নয়। আচ্ছা ঠিক আছে, আজ যদি একান্তই অসুবিধে হয়, কাল সিনেমায় যাবে? এলিটে একটা খুব নামকরা ফ্রেঞ্চ বই এসেছে, কালই শেষ। মনীষা যাবে তো? আমি যাব না, তোমরা যাও। কাল আমার এক বন্ধুর জন্মদিনের নেমন্তন্ন, নাইট শোতে যাব। তার আগে তুমি নেমন্তন্ন সেরে এসো। সত্যি তা হবে না, ওর বাড়ি সেই নিউ আলিপুরে, অত দূরে যাওয়া আসা। আমি গম্ভীর গলায় বললাম, কাল তোমাকে ওই নেমন্তন্নে যেতে হবে না। মনীষা মুখ তুলে হেসে বলল, হ্যাঁ, আমাকে যেতেই হবে। ও বরের সঙ্গে বিলেত চলে যাচ্ছে, কাল না গেলে আর দেখাই হবে না ওর সঙ্গে। আমি ওকে কথা দিয়েছি। একটু আগে ও আমাকে বলল, তুমি যেও না। এখন আমি ওকে এক জায়গায় যেতে বারণ করছি, ও শুনবে না। এ মেয়েকে নিয়ে পারা যায়? মনীষা কি আমাকে নিয়ে খেলা করছে, নাকি বেশি ব্যক্তিত্ব দেখাচ্ছে? বেশ রাগ হলো, ইচ্ছে হলো টান মেরে ওর সেলাইয়ের জিনিসপত্র ফেলে দিই। সুজয়া বলল, মধুবন না গেলে বুঝি আমাকে দেখাবেন না? আমার তো কাল নেমন্তন্ন নেই, আমি কি দোষ করলুম? আমি সুজয়ার হাত ধরে বললাম, তাহলে চলো আজই যাই, তুমি আর আমি। পৃষ্ঠা 374। চলো এক্ষুনি বেরিয়ে পড়ি, বাইরেই কোথাও খেয়ে নেব।
মনীষা বলল, বৌদি তুমি যাও না, আমি দাদাকে খাবার দিয়ে দেবো। শেষ পর্যন্ত সুজয়ার সাহসে কুলোলো না। বলল, আপনার বন্ধু কিন্তু তাতে রাগ করবে না, কিন্তু কি করবে বলুন তো, এই ছুতো পেয়ে এরপর আরও দেরি করে বাড়ি ফিরবে। আমি হতাশভাবে বললাম, তাহলে আর ফিশ ফ্রাইটা মিস করি কেন? তুমি যে বললে ফিশ ফ্রাই খাওয়াবে। সুজয়া খাবার আনতে গেল। আমি একটা সিগারেট ধরালাম। মনীষা এক মনে সেলাই করে যাচ্ছে। সাদা কাপড়ে ফুটে উঠছে গোলাপ ফুলের ডিজাইন। আমি বললাম, তুমি যদি মন দিয়ে সেলাই করবে শুধু, তাহলে আমাকে থাকতে বললে কেন? এমনি ইচ্ছে হলো। এতক্ষণে আমি জাহাজে গিয়ে কত আনন্দ করতে পারতুম। সেই জন্যই তো। তার মানে আর কিছু নেই। বাহ, আমি শুধু শুধু বসে থাকবো আর তুমি সেলাই করবে? আমাকে যে এটা শেষ করতেই হবে। এক টান দিয়ে আমি সেলাইয়ের কাপড়টা সরিয়ে দিলাম। মনীষা বলল, উফ, আমার আঙুলে সূচ ফুটিয়ে দিলে তো। সত্যি মনীষার তর্জনীর ডগায় এক বিন্দু রক্ত। মনীষা এক দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। ওর সুচারু আঙুলে সেই ভুল। ওই রক্তের বিন্দু ভারী সুন্দর দেখাচ্ছে। বিন্দুটা আস্তে আস্তে ফোঁটা হলো। আমি বললাম, দেখি আঙুলটা। কেন? রক্ত নষ্ট করতে নেই, আমি খেয়ে ফেলছি ওটা। ব্যাট, অন্যের রক্ত খায় নাকি? আমি খাবো। আমি কখনো মেয়েদের রক্ত খাইনি। স্বাদটা কীরকম দেখি তো। খানিকটা অনিচ্ছায়, খানিকটা কৌতূহলে মনীষা আঙুলটা বাড়িয়ে দিল। আমি সেটা মুখে দিলাম। মুখ থেকে যদি আর বার না করি? কীরকম স্বাদ? অন্যরকম? রক্তের না তোমার আঙুলের? থাক, বলতে হবে না। এখন থেকে তোমার সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক হয়ে গেল, জানো তো। মনীষা হাসলো। আমি বললাম, আমার আরেকটা শখ আছে। আমি তোমার চোখের জল একদিন একটু টেস্ট করে দেখব। মেয়েদের চোখের জলের স্বাদ কীরকম হয় সেটা আমার জানতে ইচ্ছে করে। তুমি কখন কেঁদে ফেলো বলো তো? মনীষা এবার শব্দ করে হেসে উঠল। তারপর বলল, কদিন আগে একটা উপন্যাস পড়ছিলাম, তার একটা লাইন হঠাৎ মনে পড়ে গেল। কি লাইন? তাতে এক জায়গায় আছে, একটা মেয়ে বলছে, আমার কান্না দেখতে পাওয়া যায় না। আমারও ওই লাইনটা বলতে ইচ্ছে করছিল, কিন্তু হয়তো ওটা সত্যি নয়। সত্যি না হলেও অনেক কথা এক এক সময় বলতে ইচ্ছে করে, তাই না? আমি তোমাকে এক্ষুনি কাঁদিয়ে দিতে পারি। সে আর এমন শক্ত কি? চোখের সামনে কমলা লেবুর খোসা টিপে দিলে কিংবা হঠাৎ সিগারেটের ধোঁয়া ছেড়ে দিলে চোখে জল এসে পড়ে। কিন্তু সেটা তো সত্যিকারের কান্না নয়। পৃষ্ঠা 375। সেরকম নয় সত্যিকারের কান্না। সেরকম কান্না বুঝি তোমার বেরোয় না? অনেক দিন সেরকমভাবে কাঁদিনি বোধ হয়, ঠিক মনে পড়ছে না। আমি তোমাকে সেরকম কাঁদিয়ে দিতে পারি। পারবে না? এই, তা বলে মেরো না যেন আমাকে। তুমি বড্ড মারো। আর একবার সেই মেরেছিলে ময়দানে। তোমার মনে আছে সে কথা? মনে থাকবে না? তোমাকে দেখলে এক এক সময় আমার মাথা খারাপ হয়ে যায়। এখন মাথা খারাপ হয়েছে নাকি? আমি তাহলে চলে যাচ্ছি। মনীষা সত্যি সত্যি উঠে পড়ল। আমি হাত ধরে ওকে আটকাতে গেলাম। ওর হাত থেকে সেলাইয়ের জিনিসগুলো পড়ে গেল। মনীষা বলল, এই যা, সূঁচটা হারিয়ে ফেললে তো? কি হবে এখন? হারাবে কোথায়? আমি খুঁজে দিচ্ছি। দাও, খুঁজে দাও। সারা ঘরময় আমি সূঁচটা খুঁজতে লাগলাম। কিছুতেই পাওয়া যাচ্ছে না। খাটের নিচে একটু একটু অন্ধকার। আমি সূঁচ খুঁজছি। চীনে দোকানে কেবিনের নম্বর জানিয়ে হেমন্ত আমাকে টেলিফোন করেছিল। সেখানে উপস্থিত হয়ে দেখলাম হেমন্তর সঙ্গে একটি মেয়ে বসে আছে। মেয়েটি বেশ লম্বা, মুখখানা ঢলঢলে, চড়া হলুদ রঙের সিল্কের শাড়ি পরে আছে, ঠোঁটে গাঢ় লিপস্টিক, ভুরুতে কাজল। হেমন্ত বলল, আয় সুনীল, আলাপ করিয়ে দিই। এর নাম হচ্ছে শান্তনা চক্রবর্তী। আর এ হচ্ছে। কদিন ধরেই শুনছিলাম হেমন্তকে প্রায়ই একটি মেয়ের সঙ্গে পথে ঘাটে সিনেমায় দেখা যাচ্ছে। সুবিমলের কাছে যেদিন গিয়েছিলাম তারপর থেকে হেমন্ত আমাকে এড়িয়ে চলছে। আমি চেষ্টা করে ওকে ধরতে পারিনি। আজ নিজে থেকেই আমাকে টেলিফোন। মেয়েটির সঙ্গে আলাপ করিয়ে দেওয়াই উদ্দেশ্য। হেমন্তকে আমি চিনি বছর 10 ধরে, অথচ এই মেয়েটিকে আমি কোনো দিন দেখিনি। হেমন্ত উচ্ছ্বসিতভাবে বলল, শান্তনা খুব ভালো গান করে, রেডিওতে চান্স পেয়েছে। একদিন অ্যারেঞ্জ করতে হবে শান্তনার গান শোনার জন্য। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই। শান্তনার সঙ্গে আমার খুব ছেলেবেলায় আলাপ ছিল মুঙ্গেরে। অনেক দিন বাদে হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে গেল। হেমন্ত আর শান্তনা টেবিলের একদিকে পাশাপাশি বসে আছে। কোনো মেয়ের সঙ্গে এরকমভাবে বসা একটু বিসদৃশ্য। আমি বসেছি বিপরীত দিকে। হেমন্ত কথা বলার সময় শান্তনার হাতের আঙুল নিয়ে খেলা করছে। বোঝা যায় অনেক দিন বাদে হঠাৎ দেখা হলেও হেমন্তর সঙ্গে মেয়েটির ঘনিষ্ঠতা হয়েছে অনেকখানি।
হেমন্ত বলল, বুঝলে শান্তনা, এই যে সুনীল, এ হচ্ছে আমার অনেক দিনের বন্ধু, এর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না। শান্তনা হেসে বলল, বাহ, খারাপ ব্যবহার করব কেন? তোমাদের মেয়েদের একটা খারাপ অভ্যাস আছে, একজনের সঙ্গে বেশি ভাব হয়ে গেলে অন্যদের আর পাত্তাই দিতে চাও না। শান্তনা লাজুকভাবে বলল, যা। পৃষ্ঠা 376। আমি একটু অবাক হয়ে গেলাম। হেমন্তর অতিরিক্ত উৎসাহের মানে বোঝা যাচ্ছে না। হেমন্ত একটা কিছু নতুন খেলা খেলতে চাইছে। হেমন্তের উদ্ভাবনী শক্তির শেষ নেই। এক গাদা খাবারের অর্ডার দিয়েছে হেমন্ত, আমার সামনেই শান্তনাকে মৃদু আদর করে ফেলছে মাঝে মাঝে, সেই সঙ্গে আবোল তাবোল গল্প। হঠাৎ বলল, শান্তনাকে অরুণদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, জানিস তো, সবাই মিলে একসঙ্গে সিনেমায় গেলাম। মনীষা কিছুতেই গেল না। এত করে যেতে বললাম, যাই বল, মনীষার বড্ড ডাঁট। তারপর শান্তনার দিকে তাকিয়ে চোখ মুটকে বলল, সেদিন মনীষাকে দেখলে? ওর সঙ্গে সুনীলের খুব ভাব, বুঝলে তো? শান্তনা বলল, ওকে খুব সুন্দর দেখতে। কাকে? ওই মেয়েটিকে যার নাম মনীষা। সুনীলকেই বা এমন কি খারাপ দেখতে? খুব খারাপ বলা যায় না। সুনীলের সঙ্গে ওকে মানাবে না? আমি চোখ সরু করে তাকিয়ে রইলাম হেমন্তর দিকে। হেমন্ত আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। হেমন্তর কথা শুনতে শুনতে আমি শান্তনাকে ভালো করে লক্ষ্য করলাম। মেয়েটি বারবার চকিতে একবার হেমন্ত একবার আমার দিকে তাকাচ্ছে। শরীরের তুলনায় ওর মাথার খোঁপাটা মস্ত বড়, হাতের আঙুলগুলো লম্বা লম্বা। কে যেন বলেছিল আমাকে, শিল্পীদের আঙুল এরকম লম্বা হয়। টেবিলের তলায় মেয়েটি ঘন ঘন পা নাচাচ্ছে। তার শাড়ি ও পোশাকের তুলনায় চটির অবস্থা বেশ খারাপ। আমার দৃঢ় ধারণা, খোপার তলায় ওর ঘাড়ে ময়লা জমে আছে। মেয়েটির জন্য আমার হঠাৎ খুব দুঃখ হলো। ওর কোনো দোষ নেই। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটলাম আমরা। আমি ওদের কাছ থেকে বিদায় নিতে চাইছিলাম। হেমন্ত কিছুতেই ছাড়ল না। হেমন্ত প্রায়ই একটু গদগদ ভাব দেখিয়ে শান্তনার সঙ্গে আলাদা কথা বলছে ফিসফিস করে, অথচ আমাকে চলে যেতেও দেবে না। কোনো মেয়ের সঙ্গে এরকম ঘনিষ্ঠতা করতে গেলে তৃতীয় ব্যক্তি তখন অবাঞ্ছিত। হেমন্তর উচিত ছিল আমাকে কাটিয়ে দেওয়া, কিন্তু আমি বুঝতে পেরেছি হেমন্ত আমাকে এসব দেখাতেই চায়। শান্তনা বিদায় নেবার জন্য ব্যস্ত। হেমন্ত ওকে ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দিয়ে আসতে চায়, কিন্তু শান্তনা বাসে যাবে। বাসে উঠবার আগে হেমন্ত আর শান্তনা আবার কিছুক্ষণ আলাদা কথা বলল। আমি একটু দূরে দাঁড়িয়ে রইলাম। শান্তনা বাসে উঠে যাবার পরও হেমন্ত একটুক্ষণ সতৃষ্ণভাবে বাসটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। বোধহয় ওর হাত নাড়ার ইচ্ছে ছিল, কিন্তু শান্তনা বসবার জায়গা পায়নি, তাকে আর দেখা গেল না। তখন হেমন্ত আমার দিকে ফিরে বলল, দারুণ গান গায় বুঝলি, শুনলে তুই ফ্ল্যাট হয়ে যাবি। তুই শুনেছিস ওর গান? কোথায় শুনলি? আমার মামার বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে ওর সঙ্গে দেখা হলো, সেখানেই ও গান গাইছিল। পরদিন ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে আলাদা দেখা করলাম। এর মধ্যেই তোর সঙ্গে এত ভাব হয়ে গেল যে তুই ওকে অরুণদের বাড়িতে নিয়ে গেলি। এত ভাব মানে কি? ওর সম্পর্কে আমি এত অ্যাট্রাক্টেড হয়ে গেছি যে চোখ বুঝলেই এখন ওর মুখটা দেখতে পাই। আমি হেমন্তর দিকে তাকিয়ে হাসতে লাগলাম। হেমন্ত অস্বস্তির সঙ্গে বলল, ক্যাবলার মতন হাসছিস কেন? হেমন্ত, তোর মামাতো বোন অসীমার এক বন্ধু ছিল, কি যেন তার নাম? ও হ্যাঁ, নন্দিনী। সেই নন্দিনী এখন কোথায় থাকে? কি জানি, খবর রাখি না। হঠাৎ তার কথা কেন? এমনিই জিজ্ঞেস করছি। নন্দিনীর বেশ দুর্বলতা ছিল তোর সম্পর্কে। একসময় অনেক মেয়েরই দুর্বলতা ছিল আমার সম্পর্কে। আমি তো তোর মতন ফালতু নই। পৃষ্ঠা 377। আমার সিএ ডিগ্রি আছে। হঠাৎ যদি তোর মেয়েদের সঙ্গে মেশার ঝোঁক চাপে, তাহলে নন্দিনীর মতন কোনো মেয়ের সঙ্গে মেশাই তো ভালো। কেন, শান্তনাকে তোর পছন্দ হলো না? চোখ দুটো কি সুন্দর, তুই লক্ষ্য করিসনি? দেখ, মনীষাকে ভোলার চেষ্টা করতে গেলে এই শান্তনা খুবই পুয়োর শান্তনা। এর নামটাও খুব সিগনিফিকেন্ট, তুই লক্ষ্য করেছিস? তুই রাখতো, তোর ধারণা মনীষার মতন সুন্দরী আর কেউ নেই? ওরকম মেয়ে ঢের দেখা যায়। কি আছে মনীষার? চোখ খারাপ, চশমা ছাড়া দূরের জিনিস দেখতে পায় না, কপালটা ছোট, গায়ের রং তেমন ফর্সা নয়, কখনো সিরিয়াস হতে জানে না, সব সময় ঠাট্টা ইয়ার্কি করে, বাড়িতে থাকে না, টোটো করে ঘুরে বেড়ায়, ছেলে ঘেঁষা, মেয়েদের চেয়ে ছেলেদের সঙ্গে বেশি মেশে। মনীষার আরও অনেক দোষ আছে। আয়, মনীষার দোষগুলোর একটা লিস্ট বানাই। আমার দরকার নেই, নট ইন্টারেস্টেড। হেমন্ত, তুই হঠাৎ খেপে গেলি কেন রে? মনীষার বাবা কি তোকে আবার ডেকে পাঠিয়েছিলেন? সেই জন্যই তুই শান্তনাকে অরুণদের বাড়িতে নিয়ে গিয়েছিলি? মনীষার বাবাকে আমি বলে দিয়েছি আমি ইন্টারেস্টেড নই। তোর কত টাকা খরচ হচ্ছে রে? কিসের টাকা খরচ? শান্তনা খুব গরিব ঘরের মেয়ে,
ওকে টাকা রোজগার করে সংসার চালাতে হয়, তাই না? তার মানে তুই ওকে চিনতিস আগে থেকে? না, চিনতাম না, তবে ওর টাইপটা চিনি। তুই বলতে চাস কি গরিব ঘরের মেয়ে তো কি হয়েছে, তুই কি দিন দিন স্নব হচ্ছিস নাকি? আমি সে কথা বলছি না, আমিও তো গরিবের ছেলে, কিন্তু আমার মনে হচ্ছে সান্ত্বনা একজন অ্যামেচার অ্যাক্ট্রেস, অফিসের ক্লাব থিয়েটারে অভিনয় করে। হেমন্তর চোখ সরু করে আমার দিকে তাকালো। হেমন্তর চোখে মুখে অস্থিরতা ক্রমশ বাড়ছে। হেমন্তর মনে সুখ নেই। অনেক সুদিনের দুর্দিনের বন্ধু আমরা, কোনো কিছু লুকোবার চেষ্টা করলেও আমরা পরস্পরকে বুঝতে পারি। হেমন্তর চোখে মুখে চঞ্চলতা, পরপর সিগারেট ধরিয়েই যাচ্ছে। সবসময় কিছু যেন লুকোতে চাইছে। আমার কাছ থেকে না নিজের কাছ থেকে? নিজের কাছেই কোনো কিছু লুকোবার সময় মানুষ এত বেশি নার্ভাস হয়ে যায়। কন্টিনিউড, পৃষ্ঠা 377। আমি জানি মনীষার বাবা হেমন্তকে আবার ডেকে পাঠিয়েছিলেন। তার এক মেয়ে বিয়ে করেনি, এই মেয়ের বিয়ে দেবার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। একথা সকলেই জানে। সাধারণভাবে পাত্রী হিসেবে দেখিয়ে মনীষার বিয়ে দেওয়া যাবে না। মনীষাকে সেজে গুজে পাত্রপক্ষের সামনে হাজির হতে বলবে, এমন সাহস কারোর নেই, মনীষার বাবারও না। অথচ মনীষা নিজে থেকেও কাউকে বিয়ে করতে চাইবে না। ও নিজে কোন নেশায় মেতে আছে কে জানে। হেমন্ত বলল, থিয়েটার করে? তুই কোনো থিয়েটারে ওকে দেখেছিস? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, না দেখিনি, কিন্তু ওই টাইপটা আমি চিনি। আমি তো নানান অফিসে কাজ করেছি, কেরানিও ছিলাম। তোর মতো অফিসার নয়, অফিস ক্লাবের অনেক থিয়েটার দেখেছি। অফিসের 30-40 জন পুরুষ থাকে, আর বাইরের 2-3টে মেয়েকে ভাড়া করে আনা হয়। মধ্যবিত্ত ছাপোষা বাঙালিদের তো তুই চিনিস, বাড়িতে এরা নীতিবাতিকগ্রস্ত, কিন্তু এইসব থিয়েটারের সময় পুরুষত্ব উসকুস করে। দুঃখী সংসার থেকে আসে এইসব মেয়েরা। কারোর বাবা বেকার, কেউ পিতৃহীন, কারোর দাদা মারা গেছে পুলিশের গুলিতে কিংবা দাঙ্গায়। পৃষ্ঠা 378। 70-75 টাকা পায় এক একটা অভিনয়ে। তার আগে 6-7 দিন রিহার্সালের পর এদের বাড়ি পৌঁছে দেবার জন্য রেষারেষি করে। বাড়ি পৌঁছবার মাঝপথে কখনো ঢুকে যেতে হয় কোনো রেস্তোরাঁর পর্দা ঢাকা কেবিনে। কিছু টাকা বেশি উপার্জন হয়। সকলে এরকম নয়, অনেকেই। এদের মধ্যে কারোর চেহারা বেশ ভালো, বিয়ে হলেও হতে পারত, কিন্তু বিয়ে হলে পরিবারের অন্যান্য লোকেরা না খেয়ে থাকবে। আমি চিনি এই টাইপটা, দেখলে বুঝতে পারি। তোর সঙ্গে সান্ত্বনার কোথায় আলাপ হলো? হেমন্ত তখনও লুকোবার চেষ্টা করে বললাম তো, আমার মামার বাড়িতে ওর সঙ্গে অনেক দিন পর হঠাৎ দেখা হয়ে গেল। ফের মিথ্যে কথা বলছিস? হেমন্ত বলল, সান্ত্বনা থিয়েটার করে কিনা আমি জানি না, কিন্তু তুই কি এখনও মনে করিস নাকি মেয়েদের থিয়েটার করাটা অন্যায়? হেমন্ত, কেন এসব করছিস পাগলের মতন? সত্যি করে বলতো, সান্ত্বনার সঙ্গে তোর কোথায় আলাপ হয়েছে? তোর মামার বাড়িতে যে আলাপ হয়নি সে কথা আমি বাজি ফেলে বলতে পারি। মামা বাড়িতেই তো আলাপ হয়েছে। মোটেই না। যা আর কথা বাড়াতে হবে না, চল তো এখন, তেষ্টায় গলা শুকিয়ে আসছে। সান্ত্বনার সঙ্গে তোর কি করে আলাপ হলো আমাকে যদি না বলিস আমি তোর সঙ্গে যাব না। আচ্ছা, মুশকিল তো। তোর এত কিউরিওসিটি কেন? সান্ত্বনাকে তোর ভালো না লাগতে পারে, আমার খুব ভালো লেগেছে। কি মিষ্টি মুখখানা, ব্যবহার কত সোবার। কোথায় আলাপ হয়েছে? জ্বালিয়ে মারলি তুই। আমাদের অফিসের এক কলিগ আলাপ করিয়ে দিয়েছে। আমার সিনেমা লাইনের অনেকের সঙ্গে জানাশুনো আছে। আমার কাকা একটা ছবি প্রডিউস করেছিলেন, তো তাই ভদ্রলোক ধরেছেন যদি আমি সান্ত্বনাকে সিনেমায় একটা চান্স করিয়ে দিতে পারি। আমি সান্ত্বনার জন্য সিরিয়াসলি চেষ্টা করব। ওকে আমার পছন্দ হয়েছে খুব, ওর জন্য একটা কিছু করা দরকার। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, জানি। ওই স্তোক বাক্যটুকুতেই সান্ত্বনা তোর জন্য সব কিছু করতে রাজি আছে। এই সব মেয়েদের স্বপ্ন শুধু একটা, কোনো একদিন এক দেবদূত এসে ওকে সিনেমার নায়িকা করে দেবে। তারপরই বাড়ি গাড়ি বম্বে। চল এখন চল তো, রাস্তায় দাঁড়িয়ে থাকবি? হেমন্ত, এসব করে কি হবে? নিজেকে ঠকাচ্ছিস। হেমন্ত হঠাৎ চটে গেল, সোজা হয়ে দাঁড়ালো রাস্তায় রেলিং ছেড়ে। আন্তরিক রাগের সঙ্গে বলল, তুই যতই ঘুরিয়ে ফিরিয়ে এক কথা বলার চেষ্টা করিস সুনীল, তোকে আমি সোজা কথা বলে দিচ্ছি, আমি মনীষাকে বিয়ে করব না, দ্যাট ইজ ফাইনাল। কেন বিয়ে করব না জানিস? তুই জিতে যাবি বলে। বিয়ে করলে আমি হতাম মনীষার স্বামী, আর তুই চিরকাল থাকবি ওর প্রেমিক। কে না জানে, স্বামীরা এক না একদিন এলেবেলে হেঁজিপেজি হয়ে যায়, আর প্রেমিকরা চিরকালই প্রেমিক থাকে। তোকে মোটেই আমি সে চান্স দিচ্ছি না, যতই আমাকে ভজাবার চেষ্টা করো। আমিও মনীষার প্রেমিক থাকতে চাই। এরপর বউবাজারের মোড়ে সেই দিন সন্ধ্যাবেলার কথা।
মনীষা সম্পর্কে আমি প্রথম ভুল করি এক মেঘলা সন্ধ্যাবেলা। ট্রাফিকের লাল আলোর সামনে আমাদের ট্যাক্সিটা দাঁড়িয়ে। তারিখটা মনে আছে, 17ই জুলাই। সুবিমলের গৃহপ্রবেশের নেমন্তন্ন খেয়ে ফিরছিলাম আমি আর হেমন্ত। শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি। বউবাজারের মোড়ে মনীষা ওখানে একা দাঁড়িয়েছিল কেন? পৃষ্ঠা 379। আমার সঙ্গে চোখাচোখি হতে আমিও চোখ ফিরিয়ে নিয়েছিলাম কেন? আজও তার ব্যাখ্যা আমি জানি না। মনীষা পথের ওপর একলা দাঁড়িয়ে, তাকে দেখেও আমি চলে যাব, এরকম অসম্ভব ব্যাপার আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। হেমন্ত সঙ্গে ছিল বলেই কি? হেমন্ত আর আমি একসঙ্গেই তো জীবনে অনেক পুণ্য ও পাপ করেছি। পরে হেমন্ত আর আমি দুজনে একসঙ্গে খুঁজেছিলাম মনীষাকে। ট্যাক্সি নিয়ে তাড়া করেছিলাম, বাস পাইনি। মনীষা উধাও হয়ে গিয়েছিল। মনীষা নাম্নী একটি মেয়েকে আমি ও হেমন্ত, আমরা দুই বন্ধু মিলে ভালোবাসতাম। আমরা কেউই ওকে বিয়ে করিনি। এর মধ্যে কোনো গল্প নেই। এরকম প্রায়ই ঘটে। গল্প শুধু এই, পথের মধ্যে মনীষার চোখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়া। এবং আশ্চর্যের ব্যাপার, তারপর আমরা দুজনেই কেউ আর মনীষার দেখা পাইনি, অনেক চেষ্টা করেও। কার যেন কবিতা আছে, সম্ভবত ব্রাউনিংয়ের, আউট অফ অল ইয়োর লাইফ গিভ মি বাট আ সিঙ্গল মোমেন্ট। এসেই একটি মুহূর্ত হারানোর গল্প। মনীষাকে জাগ্রত স্বপ্নে দেখেছি বহুবার, কিন্তু ওর বাড়িতে গিয়ে কিংবা অন্য কোথাও আর মনীষার সঙ্গে দেখা হয়নি। হেমন্তও চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। হেমন্ত আর আমি পরস্পরের মধ্যে বোঝাপড়া করতে চেয়েছি। হেমন্ত মনীষার বাবাকে কিছু বুঝিয়ে দিতে চেয়েছে, কিন্তু মনীষাকে তো আমরা কিছুই বলিনি কখনো। ভালোবাসা বা প্রত্যাখ্যান কিছুই না। সেই সন্ধ্যাবেলার পর মনীষার দেখা না পাওয়াটা খানিকটা অলৌকিক মনে হয়। সকালবেলা ওদের বাড়িতে গিয়ে শুনেছি মনীষা আগের রাত্রি থেকে ওর মাসির বাড়িতে আছে। রাত্রিবেলা গিয়ে শুনেছি ও নাইট শোতে সিনেমায় গেছে। কয়েকদিন পরে শুনলাম মনীষা বেড়াতে চলে গেছে দিল্লিতে। শুনেই মনে হলো আমারও দিল্লি না যাবার কোনো মানে হয় না। কত সুন্দর শহর দিল্লি, কতদিন দেখা হয়নি। অফিসে এখন কাজের খুব চাপাচাপি। যদি ছুটি পেতে অসুবিধা দেখা দেয়, তাহলে এক লাথি মেরে চাকরি ছেড়ে গেলেই তো হয়। ঘড়ি কলম বিক্রি করে টাকা জোটানো যাবে, কিংবা সুবিমল ধার দেবে। দিল্লিতে গিয়ে কোথায় থাকবো? আর কোথাও যদি থাকবার জায়গা না পাই, রাষ্ট্রপতি ভবনে গিয়ে বলবো এত জায়গা খালি পড়ে আছে, আমাকে থাকতে দাও। হেমন্ত বলল, তুই দিল্লি যাচ্ছিস তো? আমার দিদি আর জামাইবাবু থাকেন করলবাগে। তুই ওখানে উঠিস, আমি চিঠি লিখে দিচ্ছি। হেমন্ত আমার মনের কথাটাই বুঝে ফেলেছে বলে আমি লজ্জা পেয়ে বললাম, ভ্যাট, আমি দিল্লি যাচ্ছি কে বললো? হঠাৎ দিল্লি যাব কেন? যা না, ঘুরে আয়। এইরকম সময় দিল্লিতে খুব ভালো সিজন। আমার অফিস টফিস নেই, দিল্লিতে যাব কি করে? তোর তো ভারী অফিস গুলি মার, যা ঘুরে আয়। না রে, এখন দিল্লি টিল্লি যাওয়া হবে না, কলকাতায় অনেক কাজ। কি কি কাজ বল, আমি করে দিচ্ছি। তুই তো দিল্লিতে সেই একবার মোটে গিয়েছিলি, এখন দেখবি অনেক বদলে গেছে। বেড়াবার পক্ষে খুব চমৎকার। আমার দিদিকে তাহলে চিঠি লিখে দিই? না না, যদি যাইও তোর দিদির বাড়িতে থাকতে পারবো না। তোর জামাইবাবুকে চিনি না, অচেনা জায়গায় থাকতে আমার খুব অস্বস্তি লাগে। তোর কিছু অসুবিধা হবে না, জামাইবাবু বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন না। ওদের এক্সট্রা ঘর আছে, বিছানা টিছানা সব আছে। আমারই তো যাবার কথা ছিল সামনের সপ্তাহে, কাজেই সব ব্যবস্থা করা আছে। তোর যাবার কথা ছিল? তাহলে চল একসঙ্গে যাই। হেমন্ত মুচকি হেসে বলল, না, আমি যাব না। আমি অনুনয় করে বললাম, কেন যাবি না কেন? চল না, অনেক দিন তুই আর আমি একসঙ্গে কোথাও বেড়াতে যাইনি। না, আমার যাওয়া হবে না। অফিস থেকে আমার ট্যুর প্রোগ্রাম দিয়েছিল দিল্লিতে, আমি ক্যান্সেল করে দিয়েছি এখন। তার বদলে ব্যাঙ্গালোর যাব। পৃষ্ঠা 380। আমি ভৎসনার সুরে বললাম, কেন ক্যান্সেল করলি? হেমন্ত হাসতে হাসতে বলল, কেন করলাম বুঝতে পারলি না? আমি হ্যান্ডিক্যাপ নিতে চাই না। তোর অফিস থেকে ছুটি পেতে ঝামেলা হবে, দিল্লিতে তোর থাকার জায়গা নেই, তোর হাতে টাকা কড়ি এখন কম, এতগুলো অসুবিধে তোর। আর আমি অফিসের ভাড়ায় দিল্লি যাব, দিদির বাড়িতে থাকবো, তার উপর মনীষার সঙ্গে দেখা হবে। এতগুলো সুযোগ নেওয়া কি উচিত আমার? তাহলে চল দুজনেই একসঙ্গে যাই। মনীষার সঙ্গে আর কখনো আমাদের দুজনের একসঙ্গে দেখা হবে না। কেন? এটাই আমাদের নিয়তি। আমরা মনীষাকে দূরে সরিয়ে দিয়েছি। তুই একা চেষ্টা করে দেখ। হেমন্ত সত্যিই ব্যাঙ্গালোর যায় কি না সেটা দেখার জন্য আমি অপেক্ষা করলাম কয়েকদিন। তারপর সত্যিই একদিন আমি হেমন্তকে হাওড়ায় ট্রেনে তুলে দিলাম। কনট সার্কাসে একটা বইয়ের দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি। একটু দূরে একটা উলের দোকান থেকে বেরোলো মনীষা। উজ্জ্বল লাল রঙের শাড়ি, কনুই পর্যন্ত ঢাকা, হাতের লাল ব্লাউজ, লাল চটি, লাল ব্যাগ,
ওর শরীর থেকে যেন লাল গোলাপ ফুলের আভা বেরোচ্ছে। কনৌজ সার্কাসের এত মানুষজন, এত ভিড়, সব কিছু তুচ্ছ হয়ে গেল। মনে হলো আর কোথাও কিছু নেই। জগৎ সংসার জুড়ে শুধু এই লাল রঙা শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। হাত ব্যাগ খুলে পয়সা বার করলো মনীষা। নিচু হয়ে পরম করুণায় পয়সা দিল ভিখিরিকে। আমি আগেও লক্ষ্য করেছি, মনীষা যখন ভিখিরিকে কিছু দেয় তখন শুধু পয়সাই দেয় না, ওর আত্মার একটা টুকরোও তুলে দেয়। এরপর মনীষা ফলের দোকান থেকে কমলালেবু কিনলো। সেখানেও একটা বাচ্চা ছেলে এসেছে, হাত পেতেছে। মনীষা তার হাতে তুলে দিল একটা কমলা লেবু। মনীষা একা। মনীষা কোন দিকে যায় দেখি। ঝপ করে ট্যাক্সি ডেকে মনীষা তাতে উঠে পড়ল। আমি দৌড়ে এগিয়ে গেলাম সেদিকে। লোকজনের ভিড়, অন্যান্য গাড়ি। আমি পৌঁছবার আগেই মনীষার ট্যাক্সি ছেড়ে দিয়েছে। যাক না, দুঃখ নেই, আবার দেখা হবে। দিল্লি শহরটা এমন কিছু একটা জটিল জায়গা নয়। মনীষার পিসিমার বাড়ি শঙ্কর রোডে। কটেজ ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে মনীষা, হাতে অনেকগুলো প্যাকেট, সঙ্গে ওর বাবা। এক্ষুনি ট্যাক্সি ধরবে না, হাঁটছে। ঠিক 30 গজ দূর থেকে আমি ওদের অনুসরণ করছি। মনীষার বাবা দেখলেও আমার কিছু আসে যায় না। দিল্লি ইউনিভার্সিটির এক সিম্পোজিয়ামে আমাকে নেমন্তন্ন করেছে। নেমন্তন্ন করতেই পারে। ট্যাক্সি নয়, বাসে উঠল মনীষা। মনীষার বাবা দাঁড়িয়ে রইলেন। উনি এখন ফিরবেন না। প্রায় ওকে ঠেলেই আমি দৌড়ে গিয়ে বাসটায় উঠে পড়লাম। মনীষার পাশে আমার জন্য তো ভুল। মনীষার পাশে আমার জন্য তো খালি জায়গা থাকবেই। মনীষা ভুরু তুলে হাস্যময় মুখে বলল, এই তুমি কবে এলে? মনীষা, আজই এসেছি আমি। ট্রেন থেকে নেমেই তোমাকে খুঁজছি। ভ্যাট, তোমার জিনিসপত্র কোথায়? কিছু আনিনি সঙ্গে? ভুল, কিছু আনিনি, শুধু একটা সুটকেস, সেটা স্টেশনের লেফট লাগেজে। সত্যি সত্যি তুমি আজই এসেছো? হ্যাঁ সত্যি, বলতে গেলে এইমাত্র। বাইরে কোথাও এসে চেনা কারোর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে খুব ভালো লাগে, তাই না? আমি শুধু একজনের সঙ্গে দেখা করতেই এসেছি। পৃষ্ঠা 381। তুমি কোথায় থাকবে? আমার পিসিমার বাড়িতে থাকবে? জায়গা আছে? পিসিমা খুব ভালো লোক। না না, আমি হোটেলে উঠবো। তোমাকে না পেলে আজই ফিরে যেতাম। কেন, হঠাৎ দিল্লিতে এসেছো কেন? কোনো কাজ আছে বুঝি? শুধু তোমাকে দেখতে। এই কদিনেই আরও কি সুন্দর হয়েছো তুমি। সঙ্গে সঙ্গে মনীষার মুখখানা ম্লান হয়ে গেল। কথা ঘুরিয়ে নিয়ে বলল, অনুবাদীর খবর শুনেছ? না তো, কি হয়েছে? অনুবাদী মারা গেছেন। কাল বৌদির চিঠি পেলাম। আমার এত মন খারাপ লাগছে। আমি মনীষার একটা হাত তুলে নিয়ে সামান্য চাপ দিলাম। ঠিক এই মুহূর্তে কারোর মৃত্যু সংবাদ না শুনলেই ভালো হতো। আমি মনীষার রূপের প্রশংসা করেছি তো, তাই ও মৃত্যুর প্রসঙ্গটা তুলল হঠাৎ। পৃথিবীতে এরকম মেয়ে আর আছে? মনীষা, এখন বাড়ি ফিরে কি করবে? কেন বলো তো? এখন তোমাকে বাড়ি ফিরতে হবে না। তুমি এখন আমার সঙ্গে থাকবে। হাতে এত জিনিসপত্র রয়েছে যে। প্যাকেটগুলো বাড়িতে রেখে এসো, এগুলো সঙ্গে নিয়ে ঘোরা যায় না। তারপর আমরা খুব বেড়াবো। এসো, বাস ছেড়ে দিয়ে ট্যাক্সি নিই। এই তো এসে গেছে আমাদের বাড়ি। মনীষা জোর করে আমাকে সঙ্গে নিয়ে গেল ওদের বাড়িতে। মনীষার তো মনে কোনো গ্লানি নেই। ওর পিসিমাকে ডেকে বলল, পিসিমণি, এই হচ্ছে সুনীলদা। চেনো না? তুমি তো কিছু বাংলা বইটই পড়ো না। অবশ্য সুনীলদার লেখা পড়লেও তোমার ভালো লাগতো না। সুনীলদা খুব খারাপ খারাপ লেখে। কেন যে ছাপা হয় ওসব। পিসিমণি, আমি সুনীলদার সঙ্গে বেরোচ্ছি। মনীষা, আমি লালকেল্লায় সনেলুমিয়ের দেখিনি। আমি দেখেছি। তুমি আমার সঙ্গে আবার দেখবে না? আমি কখনো কুতুব মিনারের ওপরে উঠিনি। আমি উঠেছি একবার, আবার তোমার সঙ্গে উঠব। আমরা কাল ওখলা গিয়েছিলাম। আজ তুমি আর আমি আবার যাব। আচ্ছা, তুমি কখনো মহাত্মা গান্ধীর সমাধির সামনে দাঁড়িয়েছো? মনটা কীরকম অন্যরকম হয়ে যায় না? আমি তোমার সঙ্গে গিয়ে দাঁড়িয়ে দেখব। এসো, আজ গান্ধীর সমাধিতে গিয়ে ফুল দিই, যদিও আমি একটুও গান্ধীভক্ত নই। হুমায়ুনস টুমে গেলে মনে হয় না সারাদিন ওখানেই বসে থাকি? আজ সারাদিন ওখানেই বসে থাকবো। সুনীলদা, তুমি দিল্লিতে আর কদিন থাকবে? যে কদিন তুমি আছো। মনীষা, আমরা শুধু বেড়াচ্ছি, কোনো কথা বলা হচ্ছে না। অনেক কথা আছে। বাহ, আমরা কি এই কদিন বোবা হয়েছিলাম? এই কদিন মানে? তোমার সঙ্গে তো আমার এই তো কয়েক মিনিট আগে দেখা হলো। এই 3 দিন ধরে যে এত জায়গায় বেড়ালাম, লালকেল্লা, ওখলা, গান্ধীঘাট, কিন্তু এই হুমায়ুনের সমাধিটাই আমার সবচেয়ে সুন্দর লাগে। মনীষা, তোমার সঙ্গে একটাও কথা বলা হয়নি। পৃষ্ঠা 382। তাহলে এতক্ষণ ধরে কে বক বক করলো? সব বুঝি আমিই বলছি। আরও অনেক কথা আছে। মনীষা, তোমার হাতটা দাও তো, কি সুন্দর গন্ধ তোমার হাতে। মনীষা, এসো, এখানে একটু দৌড়ই। দৌড়বে? হ্যাঁ, এক্ষুনি। রেস দেবে? তুমি পারবে আমার সঙ্গে? দেখি তো। না, রেস নয়, হাতে হাত ধরে। হাতে হাত ধরে ছোটার মধ্যে ভীষণ একটা খুশির ব্যাপার আছে।
আমার এত ভালো লাগছে। এসো আমরা হুমায়ুনের সমাধির চারপাশটা দৌড়ে আসি। মনীষা, হুমায়ুনের মতন তোমার যদি কখনো অসুখ করে, আমি আমার জীবনী শক্তি দিয়ে তোমাকে বাঁচিয়ে তুলব। এই যা, বৃষ্টি এসে গেল, আমরা কিন্তু ভিজবো। মনীষা, এখানে কেউ নেই, তোমার কানে কানে একটা কথা বলবো, কানে কু দিও না কিন্তু বলছি। মনীষা, সেদিন বউবাজারের মোড়ে সুনীলদা তোমার পকেট থেকে সব পয়সা পড়ে গেল। পড়ুক। মনীষা, আমাকে ক্ষমা চাইতে দাও। সেদিন বউবাজারের মোড়ে তোমাকে দেখেও, তুমি আগ্রা দেখেছ, আমি ফতেপুর সিকরি যাইনি। তোমাকে দেখেও আমি, এখানে ফুল ছিললে কেউ বোধহয় কিচ্ছু বলবে না, রঙ্গন ফুলের একটা থোকা এনে দাও না আমাকে। আহ, তোমাকে একটা কথা বলার চেষ্টা করছি, তুমি শুনছো না কেন? শুনছি তো। আচ্ছা থাক ওসব কথা, চলো আমরা এক্ষুনি তাজ এক্সপ্রেসে চেপে আগ্রা চলে যাই, ওখান থেকে ফতেপুর সিকরি। তুমি যা যা দেখোনি তোমাকে সব দেখাতে চাই। আমার কাছে অনেক টাকা, আমি তো কত জায়গা দেখিনি, তোমাকে সব জায়গায় নিয়ে যাব। সারা জীবন এইরকম বেরিয়ে বেড়ালে কীরকম হয়? আমি রাজি। সারা জীবন? পারবে? কেন পারবো না, যদি টাকা ফুরিয়ে যায় একটা ব্যাংক ডাকাতি করলেই তো হয়, খুব শক্ত নয়। তোমার পিসেমশাই তো জাঁদরেল মিলিটারি অফিসার, ওর সার্ভিস রিভলভারটা কয়েক ঘন্টার জন্য লুকিয়ে আনতে পারবে না? তারপর কি হবে? আমি রিভলভারটা উঁচিয়ে ধরবো কোনো ব্যাংকের কাউন্টারে, তুমি মুখে একটা কালো মুখোশ পরে একটা থলিতে সব টাকাগুলো ভরে নেবে, বাইরে দাঁড়িয়ে থাকবে ভাড়া করা কালো অ্যাম্বাসাডার। আমিও তো অ্যাকমপ্লিস হয়ে যাব। তারপর ধরা পড়লে তুমি আর আমি জেলখানার এক ঘরে থাকবো, সেটাও তো একরকমের বেড়ানো। জেলে বুঝি এক ঘরে থাকতে দেয় না বুঝি? তাহলে তো মুশকিল। একমাত্র বিয়ে নামক জেলখানাতেই একসঙ্গে থাকা যায়। তবে কি আগেই সেই জেলখানা? মনীষা আমাকে একটা ধাক্কা দিয়ে হাসতে হাসতে বলল, ভ্যাট, তোমাকে কে বিয়ে করবে? তুমি একটা পাগল। আমি পাগল? তাহলে পৃথিবীতে একটাও সুস্থ মানুষ নেই। তাছাড়া আমিও তো তোমাকে মোটেই বিয়ে করতে চাই না। ভাগ্যিস, নাহলে মহা মুশকিল হতো। কিসের মুশকিল? পৃষ্ঠা 383। তোমাকে বিয়ে করা কিংবা বিয়ে না করা, তার মানে? কিছু মানে নেই। মনীষা, তুমি ভীষণ আজকাল রহস্য করে কথা বলো। তাহলে এসব কথা না তুললেই হয়। আমাকে একটু আদর করতে দেবে? আমি তোমাকে একটু আদর করব। এই রঙ্গন ফুলের থোকাটা আমার খোঁপায় গুজে দাও। তাকাও আমার দিকে, দেখি তোমাকে ভালো করে। তোমার চোখ দুটো কত সুন্দর আমি জানি না, কিন্তু কি অসম্ভব সুন্দর তোমার এই রকম চেয়ে থাকা, এই রকম হাসি মাখানো চোখের দৃষ্টি আমি আর কখনো দেখিনি। আকাশের দিকে তাকাও, শিগগিরই দারুণ ঝড় উঠবে। মনীষা, সেদিন বউবাজারের মোড়ে আমি ভুল করেছিলাম বলেই কি? আমি কান চেপে দিয়ে আছি, খুব জোরে কান চেপে থাকো, কীরকম বৃষ্টির শব্দ শোনা যায়। আবু হোসেনের স্বপ্ন। আমি দিল্লিতে সত্যিই গিয়েছিলাম বটে, মনীষার সঙ্গে দেখা হয়নি। উঠেছিলাম কালীবাড়িতে, মনীষার পিসিমার খোঁজ করেছিলাম। মনীষারা তখন হরিদ্বার চলে গেছে, কবে ফিরবে ঠিক নেই। আমিও গিয়েছিলাম হরিদ্বার, তবু দেখা হলো না। ঋষিকেশ, লক্ষ্মণঝোলা পর্যন্তও গেছি, মনীষা নেই। এমনও হতে পারে আমি যেদিন হরিদ্বারে, ওরা সেদিন লক্ষ্মণঝোলায়। আমি যখন লক্ষ্মণঝোলার পথে, ওরা তখন ফেরার ট্যাক্সিতে আমার পাশ দিয়েই চলে গেছে, আমি দেখতে পাইনি। মনীষা তো জানতো না আমি ওকে অনুসরণ করেছি, সুতরাং ওর পালিয়ে বেড়াবার কোনো প্রশ্নই ওঠে না। হেমন্ত বলেছিল এটাই আমাদের নিয়তি। দিল্লি ফিরে শুনলাম ওরা আবার অমৃতসর হয়ে সিমলার দিকে গেছে। বাধ্য হয়ে আমাকে কলকাতায় ফিরতে হলো। মনীষার খোঁজে তো আমি সমস্ত উত্তর ভারত চষে বেড়াতে পারি না। হেমন্ত জিজ্ঞেস করলো, কিরে দেখা পেলি? মিথ্যে কথা বলতে পারতাম, কিংবা স্বপ্নের কথা, কিন্তু হেমন্তর কাছে এখন তার বলা যায় না। হেমন্ত আমার থেকে ওপরে উঠে গেছে। ঘাড় নেড়ে বললাম, না। হেমন্ত মন দিয়ে আমার কথা শুনলো, তারপর বলল, কতদিন আর ঘুরে বেড়াবে? কলকাতায় তো ফিরতেই হবে। তবে অরুণের কাছে শুনলাম ওর বাবা লিখেছেন সিমলায় নাকি একটি চমৎকার ছেলের সঙ্গে আলাপ হয়েছে। যাকগে, শোন, একটা দরকারি কথা আছে। ঝট করে ড্রয়ার খুলে হেমন্ত একটা ব্র্যান্ডির বোতল বার করলো। চোখের ইশারায় জিজ্ঞেস করলো, খাবি? আমি বললাম, কি ব্যাপার রে, তুই আজকাল অফিসে এইসব রাখতে শুরু করেছিস? আরে ধুত, চোর কোম্পানির অফিস, কে এসব নিয়ে মাথা ঘামায়? দুপুরের দিকে একটু না খেলে শরীরটা ম্যাজম্যাজ করে। হেমন্ত, তুই আজকাল বড্ড বেশি খাচ্ছিস। হেমন্ত হা হা করে হেসে বলল, দেবদাস হয়ে যাব? দেবদাস? মাইরি, কদিন কলকাতার বাইরে ছিলাম, এর মধ্যে সান্ত্বনাও কেটে পড়েছে। চশমাটা খুলে হেমন্ত রুমাল দিয়ে মুখ মুছল।
পুরু চশমা যারা পরে, চশমা খুললে তাদের মুখটা হঠাৎ কীরকম অসহায় দেখায়। খানিকটা আপন মনেই বলল, 34 বছর বয়স হয়ে গেল, আবার যদি কেউ 18 বছর বয়সটা ফিরিয়ে দিত, সম্পূর্ণ নতুনভাবে জীবনটা শুরু করতাম। মানুষের জীবনের একটা কিছু উদ্দেশ্য থাকা দরকার, আমাদের কোনো উদ্দেশ্য নেই। তুই যে কি দরকারি কথা বলবি বলছিলি? পৃষ্ঠা 384। ও হ্যাঁ, এবার ব্যাঙ্গালোর গিয়েছিলাম একটা বিশেষ মতলব নিয়ে, সেটা খুব সাকসেসফুল হয়েছে। কোম্পানি আমাকে 6 মাসের জন্য বিলেত পাঠাচ্ছে। আমার মুখটা বিবর্ণ হয়ে গেল। আমি হেমন্তর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এজন্য বড় বড় সাহেবদের খুব তেল দিতে হয়েছে। বেটারা কিছুতেই রাজি হতে চায় না। নিজেরা সবাই বছরে একবার করে যায়, শুধু আমার বেলাতেই কিপটেমি। তুই বিলেত যাবার জন্য এত ব্যস্ত হয়ে গেলি কেন? একবার তো গেছিস আগে। আরে বিলেত কি পুরনো হয়? যতবার যাওয়া যায়। 6 মাসের জন্য আপাতত পাঠাচ্ছে, যদি আরও 6 মাস বাড়াতে পারি। আমি চুপ করে বসে রইলাম। হেমন্ত লুকিয়ে ব্র্যান্ডির বোতলে চুমুক দিয়ে ঠোঁট মুছল। তারপর কৌতুক করে বলল, কিরে, তোর হিংসে হচ্ছে আমি বিলেত যাচ্ছি বলে? হঠাৎ দপ করে আমার মেজাজ চড়ে গেল। হিংস্রভাবে তাকিয়ে বললাম, শালা, তোর বিলেতে আমি পেচ্ছাপ করে দিই, কিন্তু তুই পালাচ্ছিস। তুই মনীষার কাছ থেকে পালাচ্ছিস। আস্তে আস্তে, এটা অফিস, আমার একটা প্রেস্টিজ আছে। এত মেজাজ খারাপ করছিস কেন? আমি উঠে বললাম, তোকে আমি যেতে দেব না, এটা আনফেয়ার। হেমন্ত টং টং করে বেল বাজালো। বেয়ারা এসে উকি মারতেই বলল, এই সাহেবের জন্য কফি নিয়ে এসো আর সিগারেট দিয়ে যাও 1 প্যাকেট। আমি আবার ধপ করে বসে পড়লাম। হেমন্ত ব্যস্ত ভঙ্গি করে বলল, ওরকম মাথা গরম করিসনি, অনেক কাজের কথা আছে। যাওয়া ঠিক হয়ে গেছে আমার। তোর একটা ওভারকোট আছে না, সেটা দিবি আমাকে। একটা ভালো চামড়া স্যুটকেস কিনতে হবে। আমি এবার অনুনয় করে বললাম, হেমন্ত, তুই সত্যিই কেন চলে যাচ্ছিস বল তো? যদি যেতেই হয়, মনীষাকে বিয়ে করে ওকে সঙ্গে নিয়ে যা। মনীষা বেড়াতে খুব ভালোবাসে। হেমন্ত বলল, সুনীল, তোর জন্য আমার কষ্ট হচ্ছে। তোর তো বিলেত যাবার সুযোগ নেই। তুই মনীষাকে বিলেতে বেড়াতে নিয়ে যেতে পারবি না। আমি পারলেও মনীষাকে নিয়ে যেতাম না। আমি তো ওকে বিয়ে করছি না। তুই পারিস। তার হয় না। মনীষাকে আমি দিয়ে দিয়েছি তোর হাতে। তুই ওকে পাবি না জানি, কিন্তু কষ্ট তো পাবি। সেই কষ্টটুকু তোর নিজস্ব থাকুক। ধর্মতলার মোড়ে অরুণের সঙ্গে দেখা। আমি দেখতে পাইনি, অরুণ পেছন থেকে আমার পিঠে একটা ঘুষি মেরেছে। দম বন্ধ করে আমাকে সেই ব্যথা সামলাতে হলো। অরুণের জামা প্যান্ট সব ভেজা। খেলার মাঠ থেকে ফিরছে। বলল, অনেক দিন আমাদের বাড়িতে আসিস না কেন? চল আজ চল। আমি বললাম, তোরও তো আজকাল পাত্তা পাই না। যাস না তাসের আড্ডায়? চল কোথাও বসে একটু চা খাই। জামা প্যান্ট যে ভিজে ঢোল, বাড়ি যেতে হবে। ঠিক আছে, যা তাহলে, পরে দেখা হবে। তুই আসছিস না কেন আমাদের বাড়ি? সুজয়া বলছিল। আমি বাড়ি বদল করেছি। অরুণদের বাড়ি বেশ দূরে বলে আর যাওয়া হয় না। অবশ্য আগে সারা কলকাতা চষে বেড়াতাম। এই শহরটাকে খুব ছোট্ট মনে হতো। যাব, শিগগিরই যাব একদিন। আজ চল না, মধুবন এসেছে, ওর সঙ্গে দেখা হবে। পৃষ্ঠা 385। মুখের রেখা আমার একটাও পাল্টায় না। সাধারণভাবে জিজ্ঞেস করি, মনীষা এসেছে নাকি? কবে এলো? এই তো পরশুদিন। থাকবে এখন কিছুদিন। ওর বাচ্চা হবে। তাই নাকি? এক্সপেক্টেড ডেট কবে? এই তো আগস্টেই। কোন নার্সিংহোমে দিবি? দেখতে যাব এখন। আজই চল না। না, আজ নয়। মনীষাকে বলিস দেখা করব। মধুবন এসেই জিজ্ঞেস করছিল তোর কথা। তুই নাকি কি একটা গল্প লিখেছিস, তাতে ওর নাম দিয়ে দিয়েছিস। দেখা হলে তোকে দেবে এক চোট। আমি অবশ্য আজকাল কিছুই পড়ার সময় পাই না। তোকে পড়তেও হবে না। কবে আসছিস? যাব কাল পরশু। না, দেখা করব না আসলে। মনীষাকে আমি দেখতে চাই না। মনীষা হারিয়ে গেছে। এখন কত কাজে ব্যস্ত থাকি, মনীষার কথা তো প্রায় মনেই পড়ে না। এখন ফর্সা রুমাল দিয়ে মুখ মুছলেই রুমালটা ময়লা হয়ে যায়। সময় অনেক বদলে গেছে। আমি আর এখন কথায় কথায় চাকরি ছাড়ি না। বন্ধুরা ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। মনীষার কথা কখনো সখনো মনে পড়ে। রাস্তায় কোনো আলাদা ধরনের রূপসী দেখলে মনে হয়, এই বুঝি মনীষা। বাচ্চা হবার আগে মনীষার কীরকম চেহারা হয়েছে জানি না। আমার সেটা দেখার দরকারও নেই। আমার চোখে শুধু ভাসে ওর সেই হাঁটুর ওপর থুতনি রেখে বসে থাকা সেই অমর চিরকালীন দৃশ্য। মনীষার বিয়ের দিন ওকে বলেছিলাম, তুমি আমাকে সারা জীবন দুঃখ দেবে। মনীষা ওর সুবর্ণ কঙ্কন পরা হাত দিয়ে আমার হাত চেপে ধরে বলেছিল, যাহ, এ কথা বলতে নেই, আমি একটা সামান্য মেয়ে। বিয়ের দিন বড্ড বেশি সেজেছিল মনীষা।
কিংবা ওকে সাজিয়ে দিয়েছিল জোর করে। ব্যাপারটা আমার চোখে লেগেছিল এই জন্য মনীষাকে আর কোনো দিন আমি বেশি সাজতে দেখিনি। লগ্ন শুরু হতে তখনও অনেক দেরি ছিল। সম্পূর্ণ সাজগোজ করে একটা সিংহাসনের মতন চেয়ারে বসেছিল মনীষা, চারপাশে অনেক মেয়ে। বিয়ে আরম্ভ হওয়া পর্যন্ত আমি থাকবো না, তাই আগেই ওকে একটু উঁকি মেরে দেখে যেতে এসেছিলাম। মনীষা ডেকেছিল হাতছানি দিয়ে। কাছে যেতেই আমাকে জিজ্ঞেস করেছিল, হেমন্তদা আসেননি? হেমন্ত তো নেই এখানে, ও তো বিলেত চলে গেছে। ওর ঠিকানাটা দিও তো। দেবো। এতদিন তোমার দেখা পাইনি কেন? বিয়ে আরম্ভ হবার একটু আগে তো আর জিজ্ঞেস করা যায় না? সেই একদিন সন্ধ্যাবেলা বউবাজারের মোড়ে তুমি একলা দাঁড়িয়েছিলে কেন? তোমাকে দেখার পরও আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম, সেই জন্য কি তুমি রাগ করেছো? বললাম আমিও তোমার দেখা পাইনি, তুমি কত সব জায়গা ঘুরে এলে। মনীষাকে বলিনি আমি ওর খোঁজে দিল্লি গিয়েছিলাম, হরিদ্বার লক্ষ্মণঝোলা পর্যন্ত ছোটাছুটি করেছি, ওসব আর বলা যায় না। মনীষা বললে, তুমি আজ সারা রাত থাকবে কিন্তু? না ভাই, আমি একটু আগেই চলে যাব। পৃষ্ঠা 386। তুমি যদি চলে যাও তাহলে আমি ভীষণ রাগ করব। ঘরের মধ্যে অসহ্য গরম, অত সাজ পোশাক পরে মনীষা খুব ঘামছিল। আমরা একটুক্ষণের জন্য এসে দাঁড়িয়েছিলাম বারান্দায়। 3 তলার সেই ঘর, যেটা মনীষার নিজের শোয়ার ঘর, এই ঘরেই আজ বাসর হবে। লক্ষ্য করে দেখলাম সেই 3 চাকার সাইকেলটা নেই, কেউ সেটা সরিয়ে নিয়েছে। আমি একদিন স্বপ্নের মধ্যে এই বারান্দা দিয়ে মধ্যরাত্রে মনীষার ঘরে ঢুকেছিলাম। আজ মধ্যরাত্রে এই ঘরে সত্যি সত্যি একজন অন্য পুরুষ মানুষ আসবে। আমি ওর চোখে চোখ রেখে বলেছিলাম, তুমি আমাকে সারা জীবন দুঃখ দেবে। মনীষাকে আমি কোনো দিন প্রণয়ের কথা বলিনি, ওর বিয়ের রাত্রে শুধু বলেছিলাম ওই দুঃখের কথা। চন্দনের ফোঁটায় সাজানো মনীষার মুখখানা বিহ্বল হয়ে গেল। অস্ফুটভাবে বলল, যা, ও কথা বলতে নেই, আমি একটা সামান্য মেয়ে। আমি বললাম, তুমি তো বিয়ের পরই লখনৌ চলে যাচ্ছ, এরপর আর বহুদিন তোমার সঙ্গে দেখা হবে না। কেন দেখা হবে না? আমি তো প্রায়ই কলকাতায় আসব। তাছাড়া তোমরা লখনৌ যাবে না? না। কেন? তুমি আবার ভেতরে যাও, তোমাকে কারা যেন ডাকছেন। আমি চলে আসতে চাইছিলাম। মনীষা তবু আমার হাত ধরে রেখে জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে ওর আলাপ হয়েছে? কার সঙ্গে? দীপঙ্করের সঙ্গে তো। হ্যাঁ হ্যাঁ, চমৎকার ছেলে, এত ভদ্র ও বুদ্ধিমান ছেলে খুব কম দেখেছি আমি। সত্যি মনীষার স্বামী অসাধারণ ভালো। প্রেমিকার স্বামীকে অপছন্দ করাই নিয়ম, কিন্তু দীপঙ্করকে কিছুতেই ভালো না লেগে যায় না। অত্যন্ত বিনীত অথচ ন্যাকা নয়, প্রখর রসিকতা বোধ আছে, চরিত্রে কোনো মালিন্য নেই। সিমলায় স্ক্যান্ডাল পয়েন্টের কাছে মনীষার বাবার হঠাৎ স্ট্রোকের মতন হয়। বিকেলবেলা বেড়াতে বেড়াতে, কাছেই ছিল দীপঙ্কর। দীপঙ্করের সঙ্গে আগেই ওদের আলাপ হয়েছিল। দীপঙ্করের জন্যই সেবার মনীষার বাবা বেঁচে যান। 3 দিন জ্ঞান ছিল না। সেই সময় দীপঙ্করই যাবতীয় বড় বড় ডাক্তার এনে হাজির করে। বরুণদা ও অরুণকে টেলিগ্রাম করা হয়েছিল। টেলিগ্রাম পাবার পর ওরা গিয়ে পৌঁছতে যে সময় লেগেছিল, তার মধ্যে দীপঙ্কর না থাকলে যে কি হতো বলা যায় না। মনীষা একলা আর কতটাই বা করতে পারত। সেরে উঠে মনীষার বাবা দীপঙ্করের কাছে মানসিকভাবে প্রায় কৃতদাস হয়ে গেলেন, হওয়াই স্বাভাবিক। তারপর সেই উপকারী বিনয়ী অবিবাহিত যোগ্য ছেলেটির সঙ্গে মনীষার বাবা যদি তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন, তাতেও কোনো দোষ দেওয়া যায় না, এতে কারোর আপত্তি করার কথাও নয়। দীপঙ্কররা 2-3 পুরুষ ধরে লখনৌয়ের প্রবাসী, অবস্থাপন্ন। দীপঙ্কর নিজেও বেশ সুশ্রী এবং ভালো চাকরি করে, অত্যন্ত শুভ যোগাযোগ। আমিও এই ব্যাপারটাতে আশ্চর্য হইনি, কারণ আমি জানতাম বউবাজারের মোড়ে সেই এক মুহূর্তের ভুলে আমি মনীষাকে চিরকালের মতন হারিয়েছি। কেন সেই রকম ভুল করেছিলাম জানি না। বিয়ের পর লখনৌ চলে গিয়েছিল মনীষা, 2 মাস বাদেই একবার ফিরেছিল, সেবার আমি দেখা করিনি। মনীষার সুখী বিবাহিত জীবনে আমার পক্ষে মাথা গলানো এখন একটা কুরুচিপূর্ণ ব্যাপার, এসব আমি করতে পারি না। মনীষার সঙ্গে দেখা হলেই হয়তো আমি দুর্বল হয়ে পড়ব, দেখা না করাই ভালো। এই সুনীল, তুই মধুবনকে দেখতে গেলি না? পৃষ্ঠা 387। কোন নার্সিংহোমে আছে যেন, ক নম্বর কেবিনে। নার্সিংহোম থেকে তো বাড়ি চলে এসেছে, ওর একটা ছেলে হয়েছে। এর মধ্যে বাড়ি চলে গেল ছেলে? বাহ, খুব সুখবর। ক পাউন্ড ওজন? 7 পাউন্ড। বেশ নর্মাল তার মানে। দুজনেই ভালো আছে তো? মিষ্টি ফিষ্টি খাওয়ানো হবে? তুই আয় একদিন আমাদের বাড়িতে, আজই চল। মধুবন বলছিল তোর কথা। আজ নয়, কাল ঠিক যাব। ও তো আরও থাকবে কিছুদিন, এখনও মাস দেড়েক আছে। মধুবনকে বলিস আমি হঠাৎ কলকাতার বাইরে চলে গিয়েছিলাম বলে নার্সিংহোমে যেতে পারিনি।
ওর ফিরে যাওয়ার আগে একবার দেখা করে আসবো। আমরা ভাবছি একবার লখনৌ ঘুরে আসবো, তুই যাবি? চল না, গেলে মন্দ হয় না। যাইনি, সেবারও যাইনি একদিনও। ভদ্রতা রক্ষা করে অন্তত নার্সিংহোমে যাওয়া উচিত ছিল একবার। শিশুপুত্রকে কোলে নিয়ে মনীষার অন্যরকম চেহারা। মাতৃমূর্তিতে মনীষাকে দেখার ইচ্ছে একটু একটু হয়েছিল। যাকে ভালোবাসি তাকে অসুস্থ অবস্থায় দেখলেও ভালো লাগে। হেমন্ত থাকলে যেতাম দুজনে একসঙ্গে, একা যাওয়া যায় না। এই সুনীল, মনীষা চিঠি লিখেছে, তোকে বলেছে ওর ছেলের জন্য নাম ঠিক করে দিতে। নাম আমি কি করে ঠিক করব? বাহ, তোরা লেখকরাই তো নাম টাম দিস। তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস কর। বাহ, তোকে নাম দিতে বলেছে, অথচ তুই বলছিস অন্যদের কথা। আমার দ্বারা হয় না ওসব। কত বড় হয়েছে মনীষার ছেলে, কথা বলতে পারে? অরুণ বলল, বছর দেড়েক হয়ে গেল, খুব কথা বলে। যা দুষ্টু হয়েছে না। আমরা লখনৌ গিয়ে 7 দিন ছিলাম, সব সময়টা তো ওকে নিয়েই কেটে গেল। তারপর ওখান থেকে সবাই মিলে রাজস্থান ঘুরে এলাম। তুই গেলি না কেন আমাদের সঙ্গে? আমি যে তখন দারুণ ব্যস্ত ছিলাম। তুই আজকাল খুব ব্যস্ত মানুষ হয়েছিস, তাই না? কন্টিনিউড, পৃষ্ঠা 387। হেমন্ত চিঠি লিখে জানতে চেয়েছে মনীষা কি লন্ডনে গেছে। কয়েকদিন আগে পিকাডেলি সার্কাসে চলন্ত ট্যাক্সিতে ও অবিকল মনীষার মতন একটি বাঙালি মেয়েকে দেখেছে। মেয়েটি অন্যদিকে মুখ ফিরিয়েছিল। হেমন্ত আর একটা ট্যাক্সি নিয়ে অনুসরণ করেও ধরতে পারেনি। মনীষা লন্ডনে যায়নি, হেমন্তও লন্ডনে বসে মনীষার স্বপ্ন দেখেনি। এই সুজয়া, কোথায় যাচ্ছ? সুজয়া মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, তবু ভাগ্যিস চিনতে পারলেন। কতদিন দেখা নেই। আর তো আসেনি না, বড্ড দূর হয়ে গেছে। বাজে কথা, আপনি আমাদের ওদিকে কখনো আসেন না। অবশ্য আমাদের বাড়িতে আর আসবেনই বা কেন? আকর্ষণ তো নেই কিছু। তুমিই তো মস্ত বড় আকর্ষণ। থাক, খুব হয়েছে, আমি সব জানি। আপনি একটা কীরকম যেন, মুখ ফুটে কিছু বলতে পারেন না। যাক, শুনুন, এবার একদিন আসবেন, মধুবন এসেছেন। ভুল, এবার একদিন আসবেন, মধুবন এসেছে। মনীষা আবার এসেছে? কেন, ও এলে আপনার অখুশি হবার কারণ আছে নাকি? বাপের বাড়ি আসবে না? না, তা বলছি না, এই তো সেদিন গেল। পৃষ্ঠা 388। সেদিন কোথায়? 9 মাস আগে। সেবার তো বেচারা বাড়িতেই বন্দি হয়েছিল, কোথাও যেতে পারেনি। এবার একটু বেড়াবে। আপনি কি আপনার বাড়িতে একবার নেমন্তন্ন করতে পারেন না? কাকে? আমাকে না হয় নাই করলেন, মধুবনকেও তো একদিন নেমন্তন্ন করে খাওয়াতে পারতেন। ঠিক আছে, নেমন্তন্ন না করলেও আমরা এমনিই একদিন গিয়ে উপস্থিত হব। আমাকে তো বাড়িতে পাবে না, আমি বাড়িতে থাকিই না। তার মানে যেতে বারণ করছেন তো? অদ্ভুত আপনি। সুজয়া আর 2-3 জন মহিলার সঙ্গে নিউ মার্কেটে এসেছিল। বেরিয়ে ট্যাক্সি পাচ্ছে না, বিকেলবেলা অফিস ছুটির সময়। এখন ট্যাক্সি ধরে দেওয়া আমারই দায়িত্ব। অন্য মহিলাদের একটু দূরে দাঁড় করিয়ে রেখে সুজয়া আমার সঙ্গে কথা বলতে লাগলো। খুব সিরিয়াস মুখ করে জিজ্ঞেস করলো, আপনি আজও বিয়ে করলেন না? আমি হাসতে হাসতে বললাম, তুমি এখনও আমার বিয়ের ঘটকালির কথা ভাবছো নাকি? মোটেই না, আমার হাতে আর পাত্রী নেই। একজনই ছিল, তাকে তো আপনি বিয়ে করলেন না। একজন ছিল, কে বলো তো? হা হা হা, জানেন না? ন্যাকা। আপনি সত্যিই ন্যাকা, মনের কথাটা কখনো মুখ ফুটে বলতে পারেন না। আমি চুপ করে রইলাম। সুজয়া বলল, থাকবে, মধুবন নেই, তার জন্য আপনি আমাদের বাড়িতে আসাও ছাড়বেন নাকি? ভয় পান হঠাৎ যদি ওর সঙ্গে দেখা হয়ে যায়? আপনি এখন মধুবনের সঙ্গে দেখা করতে ভয় পান, তাই না? কলকাতা শহরটা ছোট, একদিন দেখা হয়েই যাবে। মনীষার সঙ্গে কোনো দিন দেখা করব না এমন প্রতিজ্ঞাও তো আমি করিনি। এমনিই মনে হয় না দেখা হওয়াই ভালো, শুধু শুধু এক ধরনের দুঃখ পাওয়া। রাসবিহারী এভিনিউয়ের মোড়ের কাছে অরুণ হনহন করে হেঁটে যাচ্ছিল। সেদিনের সেই কিল মারার শোধ নেওয়া হয়নি। পেটে চালালুম এক ঘুষি। অরুণ মুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল, তারপর বলল, দেরি হয়ে যাবে, অলরেডি শো আরম্ভ হয়ে গেছে। কোথায় যাচ্ছিস? মুক্তাঙ্গনে একটা থিয়েটার দেখতে। কি বই? নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র, খুব ভালো হয়েছে শুনছি। মধুবন আমাদের দেখাচ্ছে। মধুবনের জন্য আমাদের অনেক থিয়েটার দেখা হয়ে গেল, ও সব কটা দেখে যাচ্ছে। ঠিক আছে, যা, চল। তুই যাবি? টিকিট পাওয়া যাবে কি না জানি না অবশ্য। চল না, গিয়ে দেখা যাক। না, আমি দেখব না, তুই যা। আরে চল না, কতক্ষণের আর ব্যাপার। না ভাই, আমার অন্য কাজ আছে এ পাড়ায়, এখন থিয়েটার দেখতে পারবো না। আমারও থিয়েটার অত ভালো লাগে না, কিন্তু সুজয়াকে জানিস তো, না গেলে এমন কাণ্ড করবে। তাহলে আর দেরি করছিস কেন? যা। অরুণ চলে যাবার পর আমার মনটা উসখুস করতে লাগলো। মনীষা এত কাছে আছে, তবু একবার দেখা হবে না?
ভুল। শুধু একটু চোখের দেখা? অন্য কোনো সময় এরকম মনে হয়নি। এখন অত কাছে আছে বলেই মনটা খুব চঞ্চল হয়ে উঠল। এই তো আর কয়েক পা গেলেই মুক্তাঙ্গন। তবু আমি দূরে চলে যাব? মনীষা শুনলে অপমানিত বোধ করবে না? মনীষাকে অপমান করার অধিকার আমার নেই। আমি তো অনায়াসেই মুক্তাঙ্গনে গিয়ে একটা টিকিট কেটে ঢুকে পড়তে পারি। পৃষ্ঠা 389। যদি হাউসফুল হয়, টিকিট না পাওয়া যায়, তবুও অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে খবর পাঠিয়ে ভেতরে ঢোকা খুব বোধহয় শক্ত হবে না। যাব, গিয়ে মনীষার পিঠে অজান্তে একটা কিল মেরে বলবো, এই খুকি। কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। কোনটা আমার পক্ষে বেশি উচিত, যাওয়া বা না যাওয়া, সেটা বুঝতে পারি না। হঠাৎ টের পাই যেন আমার চারপাশে রাশি রাশি জল। কখন শো শেষ হবে? গেটের কাছে দাঁড়ানো লোকটি বলল 9:30। এখন 7:30 বাজে। এখন আর ভেতরে ঢোকা যায় না। নাটকের মাঝখানে ঢুকলে অন্যদের ডিস্টার্ব করা হবে। শেষ পর্যন্ত ভুল। শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো। আরও 2 ঘন্টা কাছাকাছি একটা ডাক্তারখানায় ঢুকে হেমন্তকে টেলিফোন করলাম। হেমন্ত ফেরেনি। বিলেত থেকে ফিরেছে 3 মাস আগে, কিন্তু এখন আবার কলকাতার বাইরে। হেমন্তকে পেলে অনেক সুবিধে হতো। হেমন্ত সহজে সিদ্ধান্ত নিতে পারে। মনীষা এত কাছে বসে বসে থিয়েটার দেখছে। আমার এখন মনীষার সঙ্গে দেখা করা উচিত কি না সে সম্পর্কে হেমন্তকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়। ঠিক 9:30টার সময় ফিরে এলাম মুক্তাঙ্গনের সামনে। শো একটু আগেই ভেঙেছে। বেশ কিছু লোক বেরিয়ে গেছে। মনীষারাও যদি চলে গিয়ে থাকে, তাহলে আমি একটা তুল কালাম কাণ্ড বাঁধাবো। আমি যখন ফিরে এসেছি তখন মনীষার সঙ্গে আমার দেখা হতেই হবে। সব ব্যাপারটা আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে। 9:30টার সময় শো শেষ হবার কথা, তার 5 মিনিট আগেই যদি ভেঙে যায়, আমি তার কি জানি। আমি গেটের কাছ থেকে কিছুটা দূরে বকুল গাছের নিচে দাঁড়ালাম। না, ওই তো মনীষা আসছে। সঙ্গে আছে সুজয়া, সীমা বৌদি, উষাদি আর অরুণ। দীপঙ্কর নেই। কাছাকাছি আসতেই আমি ডাকলাম, এই মনীষা। মনীষা চোখ তুলে খুঁজতে লাগলো। আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরে বললাম, মনীষা, আমাকে দেখতে পাচ্ছ না? মনীষা শিশুর মতন উজ্জ্বল হয়ে গিয়ে বলল, তোমাকেই তো খুঁজছিলাম। কোথায় ছিলে এতদিন? একবার দেখা করতে পারো না? তুমি লখনৌ এলে না কেন? লখনৌয়ে যাওয়া কি আমার মানায়? কিন্তু আমার যে খুব দেখতে ইচ্ছে করে তোমাকে। আমারও ইচ্ছে করে। মনীষা, চলো একদিন বেড়াতে যাই। কোথায়? অনেক দূরে, মনে নেই? সারা জীবন আমাদের বেড়াবার কথা ছিল। চলো কোনো একটা পাহাড়ে বেড়াতে যাই। কোন পাহাড়ে? খুব উঁচু কোনো পাহাড়ে, যেখানে বরফ থাকবে না, অথচ বেশ উঁচু, দাঁড়িয়ে কথা বলা যায়। সেই পাহাড় চূড়ায় দাঁড়িয়ে তোমাকে একটা খুব জরুরি কথা বলবো। কি জরুরি কথা? সেটা পাহাড়ে না উঠলে বলা যাবে না। সেখানে মাথার ওপরে শুধু আকাশ, পায়ের নিচে, অনেক নিচে মানুষের বসতি। আমাদের ধারে কাছে আর কেউ নেই। সেখানেই শুধু কথাটা বলা যায়। এখানে চারপাশে এত মানুষ, এত গোলমাল, এখানে সে কথা মানাবে না। জীবনে কোনো দিন যদি সে কথাটা না বলতে পারি, তাহলে এই বেঁচে থাকাটার মানেই ব্যর্থ মনে হবে। যাবে আমার সঙ্গে একদিন পাহাড়ে? যাব। তুমি যেদিন ডাকবে সেদিনই আমি যাব। কিন্তু তুমি তো ডাকো না। মনীষা, তুমি কেমন আছো? আমি ভালো নেই। কেন ভালো নেই কেন? তোমাকে তো আরও বেশি সুন্দর দেখাচ্ছে। না, আমি ভালো নেই। কেন? পৃষ্ঠা 390। জানি না, সেটাও বুঝতে পারি না। সারাদিন বাড়ি বসে থাকি, ছেলেকে চান করাই, খাওয়াই, রেকর্ড শুনি, সন্ধ্যাবেলা ও এলে গল্প করি। অথচ মনে হয় সারাদিন কিছুই করা হলো না। কেন লেখাপড়া শিখলাম? কেন খেটে খুটে MA পাস করলাম? তুমি রিসার্চ করতে পারো। কি হবে রিসার্চ করে? ছেলে মানুষ করার জন্য রিসার্চ করার দরকার হয়? তাহলে ওখানে কোনো কলেজ টলেজে পড়াও না। কি হবে কলেজে পড়িয়ে? আরও কত ছেলে মেয়ে চাকরি পায় না, তাদের টাকার দরকার। আমার তো সেরকম দরকার নেই টাকার। তাহলে কি করবে? জানি না। শুধু মনে হয় সারাদিনে কিছুই করা হলো না। মনীষা, তুমি কোনো রকম কষ্টে আছো শুনলে আমার খুব খারাপ লাগবে। কষ্টে থাকা তোমার সাজে না। ঠিক কষ্টে যে আছি তা বলা যায় না। একে তো কষ্ট বলে না। আমার মন ভালো নেই। আমি কলকাতায় ভালো ছিলাম। তাহলে তুমি কলকাতায় ফিরে এসো। মনীষা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমার ইচ্ছে হলো এক্ষুনি ওকে নিয়ে কোথাও চলে যাই, অনেক দূরে, সবার চোখের আড়ালে, কোনো পাহাড় চূড়াতে হলেই ভালো হয়। সেই অসীম নীরবতার মধ্যে দাঁড়িয়ে মনীষাকে আমার জীবনের সার সত্য কথাটা বলতে হবে।
আচমকা মনীষা আমাকে বলল, সুনীলদা তুমি আমাকে ভুলে গেছো। আমি আমি তোমাকে কখনো ভুলতে পারি? তা কখনো সম্ভব? তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে সেদিনই আমি মরে যাব, আমার বেঁচে থাকার কোনো মানে থাকবে না। শোনো, আমি তোমাকে যখন ডাকবো তুমি আমার সঙ্গে যাবে তো পাহাড়চূড়ায়? এ কথা কি দুবার জিজ্ঞাসা করতে হয়? এতে কোনো সন্দেহ আছে? মনীষা, উষাদি ডাকছেন তোমায়। এবার তোমায় ট্যাক্সিতে উঠতে হবে। যাচ্ছি, একটু পরে যাচ্ছি। মনীষা আমার বাহুতে ওর একটা হাত রাখলো, তন্ন তন্ন চোখে দেখলো আমার মুখের দিকে, তারপর একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে বলল, সুনীলদা তুমি অনেক বদলে গেছো। আমি সামান্য হেসে বললাম, হ্যাঁ বদলে গেছি। আমার দুপাশের জুলপি পাকতে শুরু করেছে, বেশ মোটাসোটা হয়ে গেছি, চোখের নিচে কয়েকটা কালো দাগ পড়েছে, যাতে বোঝা যায় আমি এখন ব্যস্ত লোক। মনীষা দুঃখী গলায় বলল, আমি সেরকম বদলের কথা বলিনি, তুমি এমনিই বদলে গেছো। না তো, আমি তো আর একটুও বদলাইনি, তুমিও বদলাওনি। কে বলবে তোমার একটা ছেলে আছে? তুমি ঠিক আগের মতনই আছো। কয়েক বছর আগে সেই যে এক সন্ধ্যাবেলা বউবাজারের মোড়ে তুমি একলা দাঁড়িয়েছিলে, ট্যাক্সি হর্ন দিচ্ছে, এবার আমি যাই? যাও, কথা রইল একদিন আমার সঙ্গে একটা খুব উঁচু পাহাড়ে বেড়াতে যাবে। সেখানে একটা জরুরি কথা বলবো তোমাকে, যা কোনো দিন বলা হয়নি। পাহাড়চূড়ায় না দাঁড়িয়ে বলা যায় না। যাবে তো? হ্যাঁ যাব, কথা দিলাম, তুমি যেদিন বলবে। অরুণই আমাকে প্রথম দেখতে পেয়েছিল। অরুণ কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু আমি একদৃষ্টে মনীষার দিকে তাকিয়ে এতক্ষণ ওর সঙ্গে মনে মনে কথা বলেছিলাম। কাছাকাছি আসতেই আমি ডাকলাম, এই মনীষা। পৃষ্ঠা 391। মনীষা চোখ তুলে খুঁজল, আমাকে দেখে বলল, ও তুমি? আমি ভাবলাম হঠাৎ কে ডাকছে আমাকে এখানে, গলাটা চেনা চেনা। এখন চিনতে পারছো? কষ্ট হচ্ছে চিনতে, অনেক দিন দেখিনি তো। কেমন আছো? ভালো আছি। কলকাতায় কতবার আসি, তোমার দেখা পাই না। তুমি তো আমার সঙ্গে দেখা করতে চাও না। এই মিথ্যুক, দাদাকে কতবার জিজ্ঞেস করেছি তোমার কথা। হেমন্তদা কেমন আছেন? ভালো। হেমন্তদার সঙ্গে দিল্লিতে একবার দেখা হয়েছিল, তোমার তো পাত্তাই পাওয়া যায় না। থিয়েটার কীরকম দেখলে? বেশ ভালো। তুমি দেখোনি? না। একদিন এসো না আমাদের বাড়িতে। আসো না কেন? যাব। মনীষা তুমি কেমন আছো? মনীষা আমার চোখে চোখ রাখলো, ঠোঁটে সামান্য হাসির রেখা, যেমন চিরকাল দেখেছি। কপালের টিপটা একটু বাঁকা, যেমন আগে দেখেছি। দু এক মুহূর্ত কি ভাবলো, তারপর হালকা গলায় বলল, আমিও ভালো আছি। আমি আর কোনো কথা বললাম না। মনীষার চেহারা সামান্য একটু বদলেছে, চোখের নিচে সূক্ষ্ম একটা কালো দাগ। একটু যেন ক্লান্ত মনে হলো ওকে দেখে, তবু সেই ঝিকমিকে হাসির ভঙ্গিটি এখনও অক্ষুণ্ণ আছে। মনীষার সঙ্গে কোনোদিন পাহাড়চূড়োয় যাওয়া হবে না সত্যি সত্যি। মনে মনে বললাম, মনীষা, বলেছিলাম না একদিন আমাদের বয়স বাড়বে, আমরা বদলে যাব? কিন্তু তোমার সেই হাঁটুর ওপর থুতনি রেখে চেয়ে থাকার দৃশ্য, তা চিরকাল থেকে যাবে। স্বপ্ন লজ্জাহীন উপন্যাসটি এখানেই শেষ হলো।